আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন বলবো কিনা জানি না, এখনো তো সন্ধ্যা হয়নি। আচ্ছা, যাই হোক, তো সবাই আশা করা যায় ভালো আছেন। 10 নম্বর ব্যাচ, ডায়মন্ড লাইফ ব্যাচ 10, এই ব্যাচে আজকে আমরা দ্বিতীয় নাম্বার লেকচার নিয়ে আলোচনা করব। 2 নম্বর লেকচার নিয়ে আলোচনা করব। হুম, তো আপনারা সবাই কেমন আছেন? কি অবস্থা আপনাদের? আসসালামু আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আপনি আলাইকুম ভালো স্যার। আছেন? আমরা সবাই ভালো আছি স্যার। আচ্ছা, জি স্যার। আপনি ভালো আছেন স্যার? স্যার আপনি কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আরো বেশি খুশি আছি। স্যার আসসালামু আলাইকুম। আর্জেন্টিনা হাইরে গেছে, খুব খুশি লাগতেছে। জি স্যার। একজন হাসছে। জি আর্জেন্টিনা স্যার, হারায় ভালো স্যার, হয়েছে। ডাবল খুশি। স্যার স্যার খুশি না, কিন্তু স্যার আর্জেন্টিনা সত্যি খারাপ খেলছে। স্যার না, খুশি স্পেন এই অনেক জন্য ভালো হয়েছি খেলছে। কারণ গত 1 মাস ধরে ঘুমাইতে দেয়নি এই জনগণ। রাতের বেলা প্যাপু শব্দ, ঢোল ডাকের শব্দে একদম অস্থির অবস্থা। সেই স্যার যন্ত্রণা বাংলাদেশ থেকে আপনাদের অন্তত কাছে হইলো। একদম ঠিক বলছেন স্যার। হ্যাঁ, স্যার কোনো দলকে সাপোর্ট করে না স্যার, ইহুদির কোনো দলকে সাপোর্ট করে না স্যার। হ্যাঁ, এই এটা যে ইসলাম ভালো। একটা বিরোধী কারেক্ট কারণে কথা সাপোর্ট করে বলছেন না স্যার। স্যার। আমার ধর্ম নিয়ে আসছে, কিন্তু অন্য ক্ষেত্রে আবার দেখা গেছে ধর্ম মানে না। জি আচ্ছা, স্যার। স্যার আমার একটা কথা ছিল, আমাদের বলেন। 10 নম্বর ক্লাসদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দিতেন যদি। হ্যাঁ, আমি 10 নম্বর ব্যাচে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দিয়ে মানে কঞ্চি সহ বাঁশ নিজের কাঁধে নিজে লই। তাইলে স্যার কমেন্ট বক্সে একটা গ্রুপের লিংক দিব, সেই সময়টুকু পাই না, জয়েন করার পরপরই দেখি কমেন্ট মানে বক্স ক্লোজ কইরা দেয়, আর লিংকও দিতে বাবা, পারি না। মানে আপনি গ্রুপ খুলতে চাচ্ছেন? হ্যাঁ, খুলেন, কোনো সমস্যা নাই, কিন্তু পরে যদি কোনো বিপদ হয় এই কথা আর বলতে পারবেন না কাউরে। ঠিক আছে? আপনাদের এটা দায়িত্ব, আপনারা কি করবেন এটা আপনাদের দায়িত্ব, কিন্তু এটা এর দায়ভার আমি বা বিদ্যাবাড়ি কেউ নিব না। আসসালামু আলাইকুম স্যার। জি, হ্যাঁ স্যার, এর আগেও স্যার আমরা মানে দেয় নাই, এলো করে নাই। হ্যাঁ। এখন কথা হচ্ছে যে 1 নম্বর লেকচার সব কথা বাদ, 1 নম্বর লেকচার সবাই পড়ছেন কিনা? স্যার আমি পড়ছি, স্যার স্যার দেখলাম রিপিটেশন হয়। 1 নম্বর স্যার লেকচারের স্যার একটা কোশ্চেন ছিল। মোটামুটি জি পড়ছি স্যার স্যার। পড়েছি। আচ্ছা, স্যার পড়েছি স্যার। এখন একজন করে বলবেন কি কোশ্চেন আছে, বলেন। স্যার স্যার লেকচার শিটে একটা স্যার কোশ্চেন দেওয়া এক আছে স্যার। নাম্বার লেকচারে আর্য ভাষা পড়াইছিলেন, কিন্তু অনার্য ভাষাটা এটা বইতে পাচ্ছি, বাট ওইভাবে আসলে কনসেপ্টটা ক্লিয়ার না। অনার্য ভাষা নিয়ে যদি কিছু বলতাম। স্যার একটা অনার্য কোশ্চেন ভাষা ছিল বলতে স্যার। যেটা বোঝায় যে আমাদের ভারতীয় উপমহাদেশে সর্বশেষ যে জাতিটা বসবাস করতো সেই জাতির নাম হচ্ছে দ্রাবিড় জাতি। এই দ্রাবিড় জাতি কালক্রমে অশিক্ষিত জাতিতে পরিণত হয়, মানে তাদের কৃষ্টি, কালচার, ভাষা এগুলো সবকিছু আস্তে আস্তে তারা হারিয়ে ফেলে বর্তমান যে আদিবাসী সম্প্রদায় যেমন আমাদের দেশে আছে, চাকমা, মারমা, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠীতে তারা ভাগ হয়ে যায়। এই ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠীদেরকে বলা হয়তো অনার্য জাতি। এই অনার্য জাতিদের মুখে মুখে কিছু ভাষা ছিল, তাই না? যেগুলো কোনো বই পুস্তকে পাওয়া যায় না, তারা নিজেরা এগুলো তৈরি করেছে বা কালক্রমে চলে আসছে, এদিকে এই ভাষাগুলোকে বলা হয় দেশি ভাষা। তাহলে অনার্য জাতি কারা? এই ক্ষুদ্র ক্ষুদ্র জাতিতে যে পরিণত হয়েছিল এই জাতিগুলোর নাম হচ্ছে অনার্য জাতি। ওই দ্রাবিড় জাতি কালক্রমে ক্ষুদ্র ক্ষুদ্র জাতিতে পরিণত হয়, আর তাদের মুখের যে ভাষা এই ভাষাগুলাকে বলা হয় দেশি শব্দ। এই ভাষাগুলাকেই বলা হয় কি? দেশি শব্দ। এরাই হচ্ছে অনার্য জাতি। তাদের নির্দিষ্ট কোনো ভাষা ছিল না, এক এক জাতি এক এক ভাষায় কথা বলতো, তাদের নিজেদের মতো করে কথা বলতো আর কি। স্যার আচ্ছা, একটা তারপর কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার আসসালামু আলাইকুম। বাংলা বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে। এখানে আছে স্যার সংস্কৃত ভাষা, পালি ভাষা, প্রাকৃত ভাষা এবং অপভ্রংশ। হুম, তাহলে স্যার এটা অ্যান্সারটা স্যার অপভ্রংশ হবে না? হ্যাঁ, এখানে অপভ্রংশ। এখানে স্যার প্রাকৃত দেওয়া আছে, এটা বিসিএস 17তম ব্যাচের। এখানেও প্রাকৃত দেওয়া আছে, আর স্যার লেকচার শিটেও প্রাকৃত দেওয়া আছে। না, এটা প্রাকৃত হবে না, এটা চেঞ্জ হবে, অপভ্রংশ হবে। এটা আমি কারেকশন করে দিয়েছি আপনাদের। স্যার আগের জি স্যার। বইগুলাই স্যার এরকমই স্যার দেওয়া আছে স্যার, এই সংস্কৃত ভাষা দেওয়া আছে লেকচার আগের শিটে বইগুলো। আমরা স্যার যে লেকচার হ্যালো শিটটা স্যার, নিচ্ছি এটাতে আসসালামু স্যার এটা আলাইকুম। দেয়া, মানে হ্যাঁ, প্রাকৃত ভাষা দেয়াটা স্যার। আচ্ছা, এটা স্যার দয়া কারেকশন। করে একটু 1 নাম্বার লেকচার শিটটা খুলবেন, মানে 1 নাম্বার লেকচার শিটে স্যার 45 নাম্বার এমসিকিউ যেটা প্র্যাকটিসে যেগুলো দেওয়া আছে, এ, কিছু কিছু স্পেসিফিক কিছু এমসিকিউ মানে মনে হচ্ছে যে কনফিউজিং, ভুল আছে বা এরকম কিছু স্যার। আচ্ছা, এটা একটু দেখতে হবে, চেক দিতে হবে। আচ্ছা, স্যার একটা বলেন। বিষয় ছিল, সেটা হচ্ছে যে দিনে 7 ঘন্টা করে পড়ি স্যার, কিন্তু যখনই বাংলা নিয়ে বসি মনে হয় যে আর অন্য কিছু না পড়ি, মানে পড়তেই মন চায় না স্যার।
বাংলাটা স্যার মানে মোটেও ভাল লাগে না, ব্যাকরণ বা আপনার সাহিত্য যে কোনো পার্টি। কিন্তু আমি তো বাংলা ছাড়া তো চাকরি হবেও না, যেহেতু বাঙালি। আচ্ছা, জীবনে ছ্যাঁকা খাইছেন কয়বার, এটা সত্য কথা কবেন? সত্যিকারে দুইবার স্যার। এই তো বুঝতে পেরেছি, তার মানে আপনার প্রেমে ঘাটতি আছে, জি স্যার। প্রেম বাড়াইতে হবে মনের ভিতর। স্যার এখন তো বিয়ে করে ফেলছি প্রেম করেই স্যার, এখন অসুবিধা আছে প্রেম করলে স্যার। হাই হাই, এখনই তো প্রেমের বয়স, আপনাকে তো অবৈধ প্রেমের কথা কইনি। আচ্ছা, বাংলাটাকে ভালোবাসতে হবে, আসলে পড়াটাকে ভালোবাসতে পারি না আমরা, বাংলাটাকে স্যার ভালোবাসা দিয়ে পড়তে হবে। আপনি ক্লাস করতেই থাকেন, আশা করা যায় এই সমস্যাটা দূর হয়ে যাবে, আপনার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে বাংলা প্রশ্ন ভাষার শুরু করব। জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে, এই মতের প্রবক্তা আসলে কে স্যার? কোনটা? বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে। আচ্ছা, এটার সর্বপ্রথম প্রবক্তা ছিলেন স্যার জর্জ গ্রিয়ারসন, তিনি এই হ্যালো মতটা দিয়েছিলেন। পরবর্তীতে সুকুমার সেন স্যার। এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায় দুইজনই এই মতটাকে সমর্থন জানিয়েছেন। হ্যালো স্যার আরেকটা বিষয় স্যার, 52 নাম্বার এমসিকিউ, বাংলা ভাষার উদ্ভব হয়েছে এই কোন ভাষা থেকে? সংস্কৃত, পালি, প্রাকৃত, অপভ্রংশ? আচ্ছা, এটা অপভ্রংশ হবে। কিন্তু স্যার এখানে উত্তর দেয়া আছে প্রাকৃত। আচ্ছা, বাংলা কাছে যেটা স্যার স্যার এটা গত ক্লাসে বলছিলেন। ক্লাসটা করতে পারিনি স্যার, রেকর্ড ক্লাসগুলো পাচ্ছি না স্যার। এইগুলা মানে কিভাবে কোথায় গেলে পাবো আমি এটা বুঝতে পারতেছি না। আবার অ্যাসাইনমেন্ট ক্লাসগুলো কোথায় যাবে? আপনার ব্যাচের ভিতরই দেওয়া আছে, আপনি লগ ইন করছেন না? জি স্যার। লগ ইন করার পরে আপনার ব্যাচের মধ্যে অনেকগুলো ফোল্ডার দেওয়া আছে, দৈনন্দিন ক্লাস রুটিন, শুরু করলে মানে হয়। দৈনন্দিন জুম রুটিন, দৈনন্দিন বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে যে কি মানে ইংলিশ ক্লাস, বাংলা ক্লাস, গণিত ক্লাস, এভাবে ফোল্ডার দেওয়া আছে, ওই ফোল্ডারের ভিতর গেলেই রেকর্ড ক্লাসগুলো পেয়ে যাবেন। স্যার নমস্কার। আচ্ছা, বুঝতে পেরেছি। এবার আমরা আমাদের যে আলোচনা, সেই আলোচনাগুলো শুরু করি। লেকচার 2, সেটা হচ্ছে যে বাংলা লিপি। আজকে যাদের সমস্যা হবে অবশ্যই প্রশ্ন করবেন, ঠিক আছে? ক্লাসে পরে গিয়ে যেন বলতে না হয় যে এটা আমি বুঝিনি, ওইটা বুঝি নাই। হ্যাঁ, এরকম যেন সমস্যা না হয়, সবাই একজনের জন্য বাদ না থাকেন। আজকে হচ্ছে বাংলা লিপি আর ধ্বনি পরিবর্তন। তো শুরুতেই দেখা যাক যে বাংলা লিপির উদ্ভব বা উৎস হয়েছে, মানে উৎপত্তি হয়েছে কোন লিপি থেকে। এটা তো ভুল হওয়ার কথা না, এটা আমজনতা সবাই জানে। সবাই জানেন না এটা? সবাই জানেন। এটা উত্তরটা কি হবে? ব্রাহ্মী লিপি। ব্রাহ্মী লিপি। ব্রাহ্মী লিপি। ব্রাহ্মী ব্রাহ্মী লিপি। লিপি। আচ্ছা, এতে কোনো তো সন্দেহ নাই। জি না স্যার। আচ্ছা, না স্যার। যাক, মানে আপনাদের প্রথম দিন একটু ভুল উত্তর দিয়েছিলেন, যাক এখন মনে হয় একটু পড়াশোনা করছেন এই কয়েকদিনে, বোঝা যায়। মানে এই কয়েকদিনে বেশ পড়াশোনা করেছেন, এটা বুঝতে পেরেছি। তো এটার উত্তর হবে পূর্বী লিপি। কি হবে? পূর্বী লিপি হবে। স্যার কি হলো স্যার? এটা কি হবে? পূর্বী লিপি। কারণ আপনারা প্রশ্নটা ভালো করে পড়েন না, এখানে শাখার কথা বলছে। ওহো, বাংলা লিপি কিসের কোন কথা শাখা বলেছে? থেকে এসেছে? শাখার কথা বলেছে। তো এই প্রশ্নের মধ্যে ভেরিয়েশন আছে, তো সেই ভেরিয়েশন গুলো আমরা দেখবো যে কখন কোনটা উত্তর হয়। কখনো ভারতীয় হয়, কখনো ব্রাহ্মী হয়, কখনো পূর্বী হয়, কখনো কুটিল হয়, কখন কোনটা হয়। তো এই যে বাংলাদেশের যে বাংলা ভাষা যে লিপিগুলো আপনারা দেখেন, এই লিপিগুলো মূলত এসেছে আমাদের ভারতীয় উপমহাদেশে। অনেকগুলো ভাষা আছে, এই সবগুলো ভাষার জন্য এক ধরনের, ধরেন যে একটা বই আছে, মনে করেন যে এরকম একটা বই আছে, এই বইতে বিভিন্ন ধরনের লিপি আছে। লিপি মানে তো বুঝেন, বর্ণ, বর্ণের আকার আকৃতি এরকম করে দেওয়া আছে। এখন এক একটা ভাষা কি করেছে, তার সুবিধা মতো করে, তার সুবিধাজনক ভাবে, তার যে বর্ণগুলোতে সুবিধা হয় ওখান থেকে সে বাছাই করে নিয়েছে। যেমন ধরেন যে হিন্দি ভাষা এই বর্ণটাকে সুবিধাজনক মনে করছে, এটা নিয়েছে। বাংলা ভাষা এই বর্ণটাকে সুবিধাজনক মনে করছে, এটা নিয়েছে। আসাম ভাষা, আসামি ভাষা এটাকে সুবিধাজনক মনে করছে, এটা নিয়েছে। এইভাবে তারা নিয়েছে। নিয়েছে কোত্থেকে? নিয়েছে মূলত ভারতীয় লিপিমালা থেকে। ভারতীয় লিপিমালা হচ্ছে মনে করেন অনেকটা বইয়ের মতো একটা আর কি। এখানে ধরেন যে ভারতীয় লিপিমালা একটা বই, এই বইতে অনেকগুলো লিপি, হাজার হাজার লিপি এখানে কি করা আছে, অঙ্কন করা আছে। এখান থেকে কি করেছে, এক একটা ভাষা এক এক ধরনের লিপিকে গ্রহণ করেছে। তো এখানে আপনারা যা দেখতে পারতেছেন এগুলো হচ্ছে খরষ্ঠী লিপি, এগুলো হলো খরষ্ঠী লিপি। আর এপাশের লিপিগুলো হচ্ছে ব্রাহ্মী লিপি। দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন লিপি, ওটা হলো ব্রাহ্মী লিপি, এটা হলো খরষ্ঠী লিপি। এই খরষ্ঠী লিপিগুলো লেখা হয় ডান দিক থেকে, এই যে দেখেন এগুলো আরবি, উর্দু, ফার্সি। আর ওই লিপিগুলো লেখা হয় বাম দিক থেকে।
এখন দেখা যাক, আমরা প্রাচীনকালে যদি দেখি, আমাদের বাংলা বর্ণ যে আজকে আমরা ঠিক এভাবে যে লিখি, এই বর্ণটা ঠিক এরকম করে নিয়ে আসতে 200 বছর সময় লাগছে। প্রাচীনকালে বাংলায় ক লেখা হইতো এরকম প্লাস চিহ্ন দিয়ে, তারপর লেখা হইতো এরকম করে বোল্ড করে দিয়ে, এরকম বোল্ড। তারপর এটা আস্তে আস্তে কি হয়ে যায়, আস্তে আস্তে একটু এরকম করে কি হয়, চেঞ্জ হয়ে যায়, এরকম করে হাতল বের হয়। এখান থেকে ধীরে ধীরে কি হয়, বাড়তে থাকে। তারপর এটা আরো বাড়তে থাকে, তারপরে এভাবে বাড়তে থাকে, বাড়তে থেকে থেকে আস্তে আস্তে কি হয়েছে, আজকের এই যে ক বর্ণ হয়েছে। এটা হলো বিবর্তন ধারা আর কি, ধীরে ধীরে বিবর্তন হয়েছে। তো এই লিপিগুলো সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে জানবো। এখন যেটা দেখবো যে আমাদের ভারতীয় উপমহাদেশে যতগুলো ভাষা আছে সবগুলো ভাষার যে বর্ণগুলো নেওয়া হয়েছে ভারতীয় লিপিমালা থেকে। ভারতীয় লিপিমালা বলতে বোঝায় এখানে হাজার হাজার লিপি আছে, এখান থেকে বাছাই করে প্রত্যেকটা ভাষা যে যার মতো করে লিপি নিয়েছে। এই ভারতীয় লিপিমালাগুলো দুই প্রকার। কত প্রকার? দুই দুই প্রকার। একটা হলো ব্রাহ্মী লিপি আর একটা হলো কি লিপি, খরষ্ঠী লিপি। খরষ্ঠী লিপিটা ডান দিক থেকে লেখা হয়, এটা ডান দিক থেকে লেখা হয়। যেমন আমরা বলতে পারি আরবি ভাষা, উর্দু ভাষা, ফার্সি ভাষা, এই ভাষাগুলো ডান দিক থেকে লেখা হয়, তাই না? মানে ওই দিক থেকে লেখা হয়। আর ব্রাহ্মী লিপি যেটা আছে এই লিপিগুলো লেখা হয় বাম দিক থেকে। যেমন হচ্ছে আমাদের কি ভাষা, বাংলা ভাষা, আসামি ভাষা, উড়িয়া ভাষা, হিন্দি ভাষা, এই ভাষাগুলো বাম দিক থেকে লেখা হয়। তাহলে ভারতীয় লিপিমালা দুই প্রকার, ব্রাহ্মী, খরষ্ঠী। এবার এই যে ব্রাহ্মী লিপিটা আছে এর সন্তান বা শাখা হলো তিনটা। এর শাখা কয়টি? তিনটি শাখা আছে, ব্রাঞ্চ শাখা আছে। প্রথম যে শাখা সেই শাখাটার নাম হলো পশ্চিমা লিপি। পশ্চিমা লিপি বলতে বোঝায় ভারতের পশ্চিমাঞ্চলে যে সমস্ত বর্ণগুলো ব্যবহার করা হয় ওই সমস্ত বর্ণগুলোকে বলা হয় পশ্চিমা লিপি। ভারতের মধ্য অঞ্চলে যে লিপিগুলো ব্যবহার করা হইতো এই লিপিগুলোর নাম হচ্ছে মধ্য ভারতীয় লিপি। মধ্য ভারতীয় লিপি। ভারতের পূর্বাঞ্চল বলতে কোন দিকে, আমাদের বাংলাদেশ কিন্তু ভারতের পূর্ব অঞ্চলে, পূর্ব দিকে কিন্তু অবস্থিত, আমরা দক্ষিণ পূর্ব কোণে। এই পূর্ব দিকে যে লিপিগুলো লেখা হইতো সেই লিপিগুলোর নাম হলো কি, পূর্বী লিপি। পূর্বী লিপি। তাহলে ব্রাহ্মী লিপির শাখা তিনটা, পশ্চিমা লিপি, মধ্য ভারতীয় লিপি, পূর্বী লিপি। এবার দেখেন এই পশ্চিমা লিপিটা দেখতে যেমন, যেমন আমি মানুষটা দেখতে যেমন, এটা হচ্ছে আমার রূপ, তাই না? আপনি দেখতে যেমন, এটা হচ্ছে আপনার রূপ। তো ঠিক তেমনই পশ্চিমা লিপিগুলো দেখতে যেমন, এটাকে বলা হয় রূপ। তো পশ্চিমা লিপির রূপের নাম কি? সারদা। মধ্য ভারতীয় যে লিপির রূপ সেই রূপের নাম হলো কি? নাগর। স্যার সবাই একটু মিউট করতে বলেন, আপনার কথা শুনতে পাই না। নাগর। এবার দেখেন পূর্বী লিপির যে রূপ সেই রূপের নাম কি? কুটিল। সেই রূপের নাম হচ্ছে কি? কুটিল। এই তাহলে পূর্বী লিপির রূপের নাম হলো কুটিল, সেই কুটিল রূপ থেকে কি এসেছে, আজকে বর্তমানে বাংলা লিপি এসেছে। তাহলে আমি আবারও বলি যে ভারতীয় লিপিমালা থেকে, বা ভারতীয় লিপিমালাটা দুই প্রকার, একটা ব্রাহ্মী আর একটা খরষ্ঠী। খরষ্ঠী যেটা ডান দিক থেকে লেখা হয়, ব্রাহ্মী যেটা বাম দিক থেকে লেখা হয়। এই ব্রাহ্মী লিপির তিনটা শাখা আছে, তিনটা ব্রাঞ্চ আছে। একটা হলো পশ্চিমা লিপি, একটা মধ্য ভারতীয় লিপি, আর একটা হলো কি, পূর্বী লিপি। পশ্চিমা লিপির যে রূপটা আছে ওটা দেখতে যেমন, এই রূপটার নাম হলো সারদা। মধ্য ভারতীয় লিপির রূপের নাম হচ্ছে নাগর বা নাগরী, অনেক সময় নাগরীও থাকতে পারে। নাগরী লিপি শুনছেন নাম অবশ্যই, নাগরী লিপি, নাগর বা নাগরী থাকতে পারে। আর পূর্বী লিপি যে রূপ, সেই পূর্বী লিপির রূপটার নাম হলো কুটিল। এই কুটিল রূপ থেকে কি এসেছে? বাংলা লিপি এসেছে। বুঝতে পেরেছেন? এই জন্য বাঙালিরা এত কূটনামিতে এত ফাস্ট, তাদের লিপিও আসছে কুটিল রূপ থেকে, খুবই কুটিল রূপ। এই জন্য বাঙালিদের পেটে কি বেশি? আপনারা কি জানেন যে বাংলাদেশের মানুষের পেটে 2.5 ইঞ্চি নার বেশি? নার বুঝেন, নাড়ি ভুড়ি, অন্যান্য মানুষের থেকে 2.5 ইঞ্চি বেশি, এই জন্য এদের পেটে প্যাঁচ বেশি। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এটা কি বোঝা গেছে? এই চার্টটা এখনো বুঝেন নাই কি? এখন আমি কেমনে বুঝবো? কমেন্টস করতে হবে। আজকে যদি কোন যে কমেন্টস আমি করতে পারি না, অনেকগুলো ক্লাস ইতিমধ্যে করেছেন, সবাই জানেন কেমনে কমেন্টস করতে হয়। আপনাদের কথা বলতে দিলেই খালি ডিস্টার্ব করেন। আচ্ছা,
এই চার্টটা সুন্দর করে বুঝতে পেরেছেন? তাহলে আমরা এখন যদি বলি বাংলা লিপি কোন রূপ থেকে আসছে? কুটিল রূপ থেকে। বাংলা লিপি কোন শাখা থেকে আসছে? পূর্বী লিপি শাখা থেকে। বাংলা লিপি কোন লিপি থেকে আসছে? ব্রাহ্মী লিপি থেকে। বাংলা লিপি কোন লিপিমালা থেকে এসেছে? ভারতীয় লিপিমালা থেকে এসেছে। এই প্রশ্নগুলো আমি একটু পর সাজাই দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে তথ্য। অবশ্যই মানে যখন লেখা শেষ হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন, লিখতে গেলে অনেক সময় লাগবে, এই জন্য মানে তাড়াতাড়ি। পরবর্তীতে আপনি কি করবেন, নোট করে স্ক্রিনশট গুলো ডিলিট করে দিলেন, তাহলে আমারও সময় নষ্ট হইলো না, আপনারও সময় নষ্ট হইলো না, ঠিক আছে? আর বোঝার সময় সুন্দর করে বুঝবেন। আপনি যখন লিখতে যাবেন, লিখতে গেলে বোঝা হবে না, বুঝতে গেলে লেখা হবে না, এই জন্য ভালো করে বুঝবেন, স্ক্রিনশট মেরে রাখবেন, ঠিক আছে? কিন্তু ক্লিয়ারলি বুঝবেন, বোঝাটা বেশি জরুরি। এই যে এখন দেখেন প্রশ্নের কত ধরন আছে, আপনাকে প্রশ্নগুলো বুঝতে হবে যে প্রশ্নের কিওয়ার্ডটা কি। কিওয়ার্ড মানে হচ্ছে যে এটা মূলটা কি চেয়েছে। দেখেন বাংলা লিপির উদ্ভব, জন্ম, উৎপত্তি হয়েছে কোন লিপিমালা থেকে। যদি প্রশ্নের ভিতর দেখেন লিপিমালা আছে তাহলে উত্তর হবে ভারতীয় লিপিমালা। যদি বলে যে বাংলা লিপির জন্ম হয়েছে কোন লিপি থেকে, প্রশ্নের মধ্যে যদি লিপি চায় তাহলে উত্তর হবে ব্রাহ্মী লিপি। যদি প্রশ্নের মধ্যে শাখা চায় যে বাংলা লিপির জন্ম হয়েছে কোন শাখা থেকে, উত্তর হবে পূর্বী লিপি। আর যদি থাকে বাংলা লিপির উৎপত্তি হচ্ছে কোন রূপ থেকে, তাহলে উত্তর হবে কুটিল রূপ, ঠিক আছে? আর বাংলা লিপির নিজস্ব লিপি বাংলা লিপি। যদি নিজস্ব কথাটা থাকে, নিজস্ব লিপি কি, তাহলে উত্তর হবে বাংলা লিপি। ইংরেজি ভাষার নিজস্ব লিপি ইংরেজি লিপি, উর্দু ভাষার নিজস্ব লিপি উর্দু লিপি, পর্তুগিজ ভাষার নিজস্ব লিপি পর্তুগিজ লিপি। প্রত্যেকটা ভাষার নিজস্ব লিপি ওই ভাষার নাম অনুযায়ী হয়ে থাকে। পাঁচটা পেরেছেন? এখন যাদের বুঝতে সমস্যা হবে টপাক করে হাত তুলবেন, ঠিক আছে? এটা হলো সমাধান। সাথে সাথে হাত তুলে ফেলুন, যদি আপনারা কমেন্টস করতে না পারেন তাহলে হাত তুলে ফেলবেন, হ্যাঁ? যাতে মানে যেহেতু সাউন্ড হয় সেহেতু কারো যেন ডিস্টার্ব না হয়। যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই হাত তুলবেন। আচ্ছা, ও নার বেশি কিভাবে প্রমাণিত? এটা প্রমাণিত করতে গেলে তো আচ্ছা বলেন, হানজালা, হ্যাঁ বলেন, মাননীয় সংসদ সদস্য আনমিউট করেন, আমি তো রিকোয়েস্ট দিয়েছি। হ্যাঁ, এই তো কমেন্ট তো করতেছেন, আমি তো বুঝতে পারতেছি, সমস্যা নেই। হ্যাঁ বলেন, দ্রুত বলেন, আনমিউট করতে হবে। স্যার, এই বাংলা লিপিমালা আসলো ভারতীয় লিপিমালার থেকে, কিন্তু আবার নিজস্ব লিপিও বাংলা লিপি, মানে স্যার বুঝলাম না। না, বাংলা লিপি এসেছে কোন লিপিমালা থেকে, প্রশ্নটা বুঝতে হবে। বাংলা লিপিমালা আসছে বিষয়টা না, জি। বাংলা লিপি এসেছে ভারতীয় লিপিমালা থেকে। আসার পর সেই ভারতীয় লিপিমালাটা তো ওই বাংলা লিপির যে রূপ, ওই রূপটাকে তো আর মানে মানে ভারতীয় লিপিমালা থেকে যে রূপটা আসছে ওই রূপটা জি। কি অটুট আছে? না, এটাকে চেঞ্জ করা হয়েছে। ওকে, চেঞ্জ করে বাংলা কি করেছে, নিজের মতো করে সাজিয়েছে, এই জন্যই তখন এটা বাংলা বাংলা নিজস্ব লিপি। লিপি বাংলা লিপি, ওকে স্যার, থ্যাংক ঠিক ইউ। আছে? ভারতীয় লিপিমালা থেকে তো একরকম আসছে, যে প্লাস চিহ্নের মতো আসছে ক, এটাকে চেঞ্জ ইয়েস, করতে করতে আজকের ক করা হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। এবার এই বাংলা লিপির সাথে আরেকটা বিষয় জড়িত আছে। এই যে বাংলা লিপি, আমি যে বললাম যে ক থেকে আসতে 200 বছর সময় লাগছে, এই কাজটা কখন কখন শুরু হয়? এই বাংলা লিপির উন্নয়নের কাজটা শুরু হয়েছিল 13 শতকে সেন রাজাদের আমলে, যখন দক্ষিণ ভারতে ছিল সেন রাজারা। আর আমাদের এই যে দিল্লি থেকে এদিকে পূর্ব ভারত, দিল্লি, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, তারপর হচ্ছে বিহার, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, এই পুরো অঞ্চলটা তখন ছিল দিল্লি সালতানাত, দিল্লি সালতানাতের অধীনে, তাই না? দিল্লি সালতানাতের অধীনে তখন এই পাশটা ছিল মুসলিম শাসন। আর দক্ষিণ ভারতে, দক্ষিণাত্য যেটা গুজরাট, গোয়ালিয়র, তারপরে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ওই অঞ্চলে ছিল সেন শাসন, সেন রাজাদের শাসন। আর এটার কাজ শেষ হয়ে যায় কখন? 15 শতক, পাঠান আমলে শেষ হয়ে যায়। মাঝখানে কত বছর সময় লাগে? 200 বছর। এই 200 বছর ওই সময় যারা অনেক ভাষাবিদ ছিল, যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে আমাদের ভাষাটাকে এত সুন্দর সাবলীল করে দিয়েছে। বুঝতে পেরেছেন?
এই 200 বছর সময় লাগে। এই প্রশ্নগুলো আপনাদের লেকচার শিটে আছে, দেখেন অনেকবার আসছে পরীক্ষায়। এটা হলো বাংলা লিপি, বাংলা লিপির উন্নয়নের কাজ। এখন এই বাংলা লিপির সাথে আরেকটা বিষয় জড়িত আছে, সেটা হলো ছাপাখানা। বাংলা লিপির সাথে জড়িত আছে ছাপাখানা। সেই ছাপাখানার সাথে জড়িত আছে বেশ কয়েকজন ব্যক্তি যাদের অবদান আমরা আজীবন কখনো অস্বীকার করতে পারবো না। একজন হচ্ছেন চার্লস উইলকিন্স, আর একজন হচ্ছেন উইলিয়াম কেরি, আর একটা হলো শ্রীরামপুর মিশন, যেটা শ্রীরামপুর মিশনের কাজই ছিল হচ্ছে খ্রিস্ট ধর্ম প্রচার করা। আরেকজন হচ্ছে পঞ্চানন কর্মকার, যে জীবনে কোনোদিন স্কুলের বারান্দা কি জিনিস চিনে না, স্কুলের বারান্দা দেখতে কেমন জানে না, সে স্কুলের জানালা কেমন জানে না, কিন্তু তার নামটা আমরা এখনো পড়তে হয়। সে একজন নিরক্ষর ব্যক্তি ছিল, জীবনে কোনোদিন স্কুলে যায়নি, কিন্তু ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে একমাত্র ওই বাংলা অক্ষরগুলো খোদাই করে দেওয়ার মাধ্যমে সে আমাদের মাঝে কি আছে, অমর হয়ে আছে। তো আমরা এই তথ্যগুলো জানবো। এখন আপনারা যদি গুগলে সার্চ দেন বা চ্যাট জিপিটিতে সার্চ দেন যে ছাপাখানা কবে প্রতিষ্ঠিত হয়েছে, এক এক সময় চ্যাট জিপিটি এক একটা উত্তর দেয়, এআই এক এক সময় এক একটা উত্তর দেয়। কখনো বলে যে ভারতের গোয়ালিয়র রাজ্য, মানে যেটা হচ্ছে গোয়া, এই গোয়ায় অবস্থিত, ওইখানে সর্বপ্রথম কি করেছিল, পর্তুগিজরা সর্বপ্রথম ছাপাখানা স্থাপন করেছিল। তো পর্তুগিজরা যদি প্রথম ছাপাখানা স্থাপন করে, তার তো অস্তিত্ব থাকবে, কিন্তু সেই অস্তিত্ব অনুপস্থিত। বাজারে প্রচলিত অনেক বইতে দেওয়া আছে যে পর্তুগিজরা প্রথম কি করেছিল, প্রথম ছাপাখানা সেখানে স্থাপন করেছিল। তো পর্তুগিজরা যদি প্রথম ছাপাখানা স্থাপন করে, তাহলে যে ব্যক্তিটা করেছিল সেই তো ছাপাখানার জনক হওয়ার কথা নাকি? যেমন আমাদের জাতির আব্বুকে, আব্বু তো অবশ্য চেঞ্জ হয়ে যায়, আম্মু চেঞ্জ হয়ে গেলে আব্বুও চেঞ্জ হয়ে যায়। যাই হোক, এখন তো ভাইয়ার যুগ, এখন তার ওই প্রাচীন যুগ না, এখন হচ্ছে ভাইয়া, সামনে আপুর যুগ আসতেছে, এখন আব্বু আম্মুর যুগ, ওল্ড যুগ চলে না। আচ্ছা, এই যে এখন একটা বিষয় খেয়াল করে দেখেন, তো এই যে এটা কি হয়, চেঞ্জ হচ্ছে, কিন্তু আমি অনেক ঘাটাঘাটি করে দেখেছি যে এই তথ্যগুলো আসলেই সত্য কিনা যথেষ্ট সন্দেহ আছে। তবে ভারতীয় উপমহাদেশে প্রথম ছাপাখানা স্থাপন করে কারা? এই সমস্ত ব্যক্তিবর্গরাই প্রথম কি করেছিল, স্থাপন করেছিল। চ্যাট জিপিটিতে আমি সার্চ দিয়েছিলাম রমজান মাসে যে ইফতারের আগে প্রচুর মাথা ঘুরাচ্ছে, কি করণীয়? আমারে বলছে বেশি করে পানি পান করুন। বুঝতে পেরেছেন? এই জন্য চ্যাট জিপিটি থেকে তথ্য নিবেন, তবে দেখে শুনে নিবেন। এটা হলো ভারতীয় উপমহাদেশের স্বীকৃত আর কি, ভারতীয় উপমহাদেশে প্রথম, মানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মায়ানমার পুরাটাই ভারতীয় উপমহাদেশে প্রথম ছাপাখানা। সেই ছাপাখানার নাম হলো উইলিয়াম ওয়ার্ড। 1778 সালে এটা স্থাপন করা হয়। কোন জায়গায় স্থাপন করা হয়েছে? শ্রীরামপুর মিশনে। শ্রীরামপুর মিশনের কাজ কি ছিল? খ্রিস্ট ধর্ম প্রচার করা। কোথায় এটা অবস্থিত ছিল? হুগলিতে, ভারতের হুগলি জেলায় শ্রীরামপুর মিশনটা অবস্থিত ছিল। এটার স্থপতি কে ছিল? চার্লস উইলকিন্স। সহায়তা করেছিল ব্রিটিশ সরকার। এই চার্লস উইলকিন্সকে বলা হয় ভারতে ছাপাখানার জনক। তাহলে পর্তুগিজরা যদি প্রথম ছাপাখানা স্থাপন করে, তাহলে তার জনক কই গেল? নাকি সেই ছাপাখানা কি ছিল, বাপমাহীন ছাপাখানা ছিল নাকি? আবার এটাও তো বোঝা যায় না। পাশাপাশি বলা হয় বাংলা ছাপাখানার জনক, তাকে ভারতে ছাপাখানার জনক বলা হয়, পাশাপাশি বাংলা ছাপাখানার জনকও তাকে বলা হয়। ঠিক আছে, কাকে? চার্লস উইলকিন্সকে বলা হয়। পাশাপাশি পঞ্চানন কর্মকার, তার নামটা ইতিহাসে অমর হয়ে আছে কেন? জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। জন্ম যেখানেই হোক না কেন, কর্ম যেন ভালো হয়। এই পঞ্চানন কর্মকারকে দায়িত্ব দিল চার্লস উইলকিন্স, যখন ব্রিটিশ সরকারকে অনুরোধ করলো যে দেখেন, আমাদের এই যে ধর্ম প্রচার করতে গেলে আমাদের বিভিন্ন লিফলেট লিখতে হয়, বিভিন্ন লিফলেট স্থানীয় ভাষায় অর্থাৎ বাঙালিদের মতো করে লিখতে হয়। এখন এই লিফলেট গুলো আমরা লিখবো কেমনে? এগুলোকে টাইপ করে যদি বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া যাইতো তাহলে সুবিধা হইতো। অতএব আপনারা একটা ছাপাখানা স্থাপন করেন। তখন ব্রিটিশ সরকার এই চার্লস উইলকিন্স এর অনুরোধে একটা ছাপাখানা পাঠিয়ে দিল। চার্লস উইলকিন্স এটা কি করলেন? স্থাপন করলেন। এই জন্য তিনি হলেন স্থপতি। স্থাপন করার পর সমস্যা দেখা দিল যে এই ছাপাখানা হচ্ছে ইংরেজি টাইপ করতে পারে, বাংলা তো আর টাইপ করতে পারে না। আপনারা যারা শাহবাগে জাতীয় জাদুঘরে গিয়েছেন দেখবেন যে ছাপাখানা, এখানে অনেকগুলো ছাপাখানা আছে, সেখানে এরকম চিকন চিকন লোহার পাত আছে।
লোহার পাত তো বুঝেন, ছোট ছোট। এই পাতের মাথায় সুন্দর করে ছোট্ট করে খোদাই করা আছে ক খ গ ঘ, একদম সূক্ষ্মভাবে। এই খোদাইয়ের কাজটা কে করেছিল সর্বপ্রথম? পঞ্চানন কর্মকার। এই জন্য তাকে বলা হয় যে বাংলা বাংলা বর্ণ প্রথম খোদাইকারী কে ছিলেন? পঞ্চানন কর্মকার। তিনি প্রথম খোদাই করেছিলেন বাংলা বর্ণগুলো। ঠিক আছে, এই তথ্যগুলো সুন্দর করে পড়বেন। আর ছবিতে যে ছাপাখানা দেখতে পারতেছেন, এটাই ছিল সেই প্রথম ছাপাখানা, এক্স্যাক্টলি এটাই ছিল। এবার স্ক্রিনশট রাখতে পারেন যদি কারো দরকার হয়। তাহলে এই তথ্যগুলো বুঝতে পেরেছেন তো? আপনারা এগুলো মুখস্থ করতে যাবেন না, আমি যেভাবে গল্পের মতো করে পড়তেছি এরকম করে গল্পের মতো করে পড়বেন। যে ভারতীয় উপমহাদেশে প্রথম ছাপাখানা, এটা স্থাপন হয় হুগলি জেলায় শ্রীরামপুর মিশনারিতে। এটার স্থপতি কে ছিল? চার্লস উইলকিন্স ছিল। কে সহায়তা করছে? ব্রিটিশ সরকার। হ্যাঁ, এটা কত সালে হয়? 1778 সালে, তাই না? এটার নাম কি ছিল? উইলিয়াম ওয়ার্ড। আচ্ছা, এই ছাপাখানা স্থাপনের জন্য চার্লস উইলকিন্সকে কি বলা হয়? ভারতে ছাপাখানার জনক এবং বাংলা ছাপাখানার জনকও বলা হয়। আচ্ছা, এই ছাপাখানার জন্য খোদাই করছিল কে বর্ণগুলো? পঞ্চানন কর্মকার। এরকম করে গল্পের মতো করে মনে রাখবেন। আচ্ছা, বইতে 1498 দেওয়া। এখন আমি একটা আপনাদের প্রশ্ন করি, ভারতীয় উপমহাদেশে ইউরোপিয়ানদের মধ্যে সর্বপ্রথম কোন জাতি আগমন ঘটে? কোন জাতির আগমন ঘটে? পর্তুগিজ জাতি। 1498 সালে ভাস্কো দা গামা প্রথম পর্তুগিজ আর মানে ভারতে আসার কি করে? জলপথ আবিষ্কার করে। তাহলে ভাস্কো দা গামা যদি 1498 সালে প্রথম যদি এই ভারতে পদচারণা করে এবং ইতিহাস থেকে জানা যায় যে পর্তুগিজরা বাণিজ্য করতে আসে 1500 সালে, এর আগে আসেনি। ভাস্কো দা গামা জলপথ আবিষ্কার করে সে আবার চলে গেছে, চলে যাওয়ার পর বাণিজ্যিক দল আসে। তাহলে 1498 সালে তো ভাস্কো দা গামাই আসছে। তাহলে সেই যদি ছাপাখানা শুরুতে আইসেই কি তার কি ছাপাখানা স্থাপন করা লাগছে নাকি? তথ্যগুলো কি বিভ্রাট না? মানে কেমন জানি মানে কি করে, মানে একটু কনফ্লিক্ট না? আপনারা তো নিজেরাই পড়ছেন সাধারণ জ্ঞানে, সামনে পড়বেন যে ইউরোপিয়ানদের মধ্যে সর্বপ্রথম পর্তুগিজদের আগমন ঘটে 1498 সালে ভাস্কো দা গামা ভারতে আসার জলপথ আবিষ্কার করে। সে আবিষ্কার করে থেকে চলে গেছে। এখনকার মতো তার বিমান না যে 10-12 ঘন্টা চলে যাবে, নদী পথে চলে যেতে লাগে 6 মাস ইউরোপে যেতে। এরপর যাওয়ার পর সেখানে সে জানিয়েছে যে ভারত একটা দেশ আছে, এখানে ব্যবসা বাণিজ্য করা যাবে। তখন 1500 সালের দিকে প্রথম পর্তুগিজরা বাণিজ্য করতে আসে। তাহলে পর্তুগিজরাই যদি 1498 সালে যদি ছাপাখানা স্থাপন করে, তাহলে তথ্যগুলো কেমন কনফিউশন তৈরি করে, কনফ্লিক্টেড। আমি এগুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করছি, কিন্তু কোনো বাস্তব কোনো প্রমাণ পাইনি, খালি এগুলো যে বই পুস্তকে লেখা আছে, বুঝতে পেরেছেন, কিন্তু বাস্তবে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। এই জন্য এই তথ্যটাকে আমি এড়িয়ে চলেছি। বুঝতে পেরেছেন? এটা হলো প্রথম ছাপাখানা। দ্বিতীয় ছাপাখানাটা খুব একটা গুরুত্বপূর্ণ না, তারপরও পড়ে রাখবেন। এটা হচ্ছে ভারতীয় উপমহাদেশের দ্বিতীয়, ঠিক আছে? এর নাম জানা যায়নি বা এটার নামকরণ হয়তো করা হয়নি। এটা 1801 সালে স্থাপন করা হয়। কোথায়? হুগলিতে। কে করেন? উইলিয়াম কেরি এবং জোশুয়া মার্শম্যান, এই দুইজন সহায়তা করেছিল। কেন সহায়তা করেছিল আপনারা জানেন? যে বাংলা ভাষার তৃতীয় বাংলা ব্যাকরণ, এটার নাম কি? আ গ্রামার অফ দা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। কে লিখেছেন? উইলিয়াম কেরি। কত সালে প্রকাশিত হয়? 1801 সালে। এই ব্যাকরণটা প্রকাশের জন্য উইলিয়াম কেরি সাহেব কি করেন? নিজেই একটা ছাপাখানা স্থাপন করেন এই ব্যাকরণটাকে লেখার জন্য। ঠিক আছে, এই হলো সেই ছাপাখানা। এটা দেখতে বেশ বড় ছিল আর কি, বেশ লম্বাটে ছিল, বেশ বড় ছাপাখানা ছিল। ঠিক আছে, এটা হলো দ্বিতীয় ছাপাখানা পুরো ভারতীয় উপমহাদেশে। হ্যাঁ, এটা একটু কম গুরুত্বপূর্ণ। এরপর আমরা দেখব ভারতীয় উপমহাদেশের তৃতীয়। এটা হলো কি? ভারতীয় উপমহাদেশে এটা কত নম্বর? তৃতীয় নম্বর। কিন্তু তখন তো বাংলাদেশ স্বাধীন হয়নি, মানে বর্তমান বাংলাদেশ যে ভূখণ্ড, এই বাংলা ভূখণ্ডে অর্থাৎ বর্তমান যে বাংলাদেশ, এই বাংলাদেশে প্রথম ছাপাখানা কোনটা ছিল? মানে বর্তমান বাংলাদেশে প্রথম, সেটার নাম হলো বার্তাবহ যন্ত্র। 1847 সালে এটা স্থাপন করা হয়। স্থান কোথায় ছিল? রংপুরে। স্থপতি ছিল ব্রিটিশ সরকার। ঠিক আছে, ব্রিটিশ সরকার এখানে স্থাপন করে। রংপুরের কেউ আছেন? রংপুর বিভাগের কারা কারা আছেন? উত্তরবঙ্গের কারা কারা আছেন? অনেকেই হয়তো আছেন। ঠিক আছে, উত্তরবঙ্গের মানুষ, উত্তরবঙ্গের শাশুড়িরা খুব ডাইনি হয়।
জম্মের ডাইনি, এরকম ডাইনি শাশুড়ি আমি বাংলাদেশে কোথাও দেখিনি। এরা ছেলের বউকে মনে করে সতীন। আমি দেখেছি, যত পরিবার দেখছি এরা ছেলের বউকে সতীন মনে করে, আর নিজের বউ মানে নিজের মেয়েকে মনে করে কি কলিজার টুকরা, কলিজার টুকরা মনে করে। খুলনা বিভাগে আবার ভিন্নতা দেখেছি। খুলনা বিভাগে ছেলের বউ যা বলবে তাই, তুমি আমার মেয়ে বিয়ে হয়েছে অন্য কোথাও চলে গেছো যাও, ঠিক আছে, তুমি অন্যের সংসার নিয়ে চিন্তা করো, তোমার স্বামীর সংসার নিয়ে, আমার সংসার নিয়ে না, আমার সংসারে আমার ছেলে বউ আছে। এই জিনিসটা খুব ভালো লাগে খুলনা বিভাগের। এটাই হওয়া উচিত, এটাই হওয়া উচিত, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন বাংলাদেশের প্রথম ছাপাখানা হচ্ছে বার্তাবহ যন্ত্র। এই যে এইটা ছাপাখানা দেখতেছেন না, এটাই, এটা একটু ছোট সাইজ ছিল আর কি, ঠিক আছে। এটাই ছিল প্রথম ছাপাখানা। এটার উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল, আপনারা জানেন যে ব্রিটিশরা মূলত শাসন করেছে কাদের উপরে? মুসলিম ভূখণ্ডের উপর তাদের কি ছিল, মানে যথেষ্ট কি ছিল, মানে খবরদারি ছিল, এবং মুসলিমদের উপর বেশি অত্যাচার করছে। তো এই জন্য এখান থেকে তারা যে খাজনা আদায় করতো, এই বাংলাদেশ নামক যে ভূখণ্ড, অর্থাৎ এই পূর্ববঙ্গ থেকে যে খাজনাটা আদায় করতো, এই খাজনার হিসাব নিকাশের জন্য কলকাতায় যাওয়া লাগতো, সেই শ্রীরামপুর মিশনে যাওয়া লাগতো। তো এই কাজটাকে সহজে করার জন্য রংপুরে একটা ছাপাখানা স্থাপন করে পুরা বাংলাদেশ থেকে যে খাজনাটা আদায় হবে এই হিসাব নিকাশটা এখানেই করা হতো। এই সুবিধার জন্য এটা করেছিল, ঠিক আছে। আচ্ছা, শাশুড়ি অনেক ভালো, ভুল বলতেছেন ভাই, দুই একজন তো ডিফারেন্ট থাকবেই, থাকে না দুই একজন। প্রত্যেক বিসিএস এ এরকম ক্যাডার হয়, পত্রিকায় আসে, স্বামী সন্তান সামলিয়ে বিসিএস ক্যাডার। তা আমি মাঝে মাঝে চিন্তা করি, একজনই কিন্তু হয়। আর এইটা প্রত্যেকটা হাজবেন্ড তার বউয়ের উপর প্রেসার দেয়, দেখো অমুকের সংসার সামলায় কি হয়েছে বিসিএস ক্যাডার, তুমি তো কিছুই পারো না। এটা ভাই ভুল ধারণা। গিয়ে দেখেন ওই নারীর দাসী বান্দি আছে 10টা। ভাই না খেয়ে কখনো বিসিএস ক্যাডার হওয়া যায় না, টাকা মানে না খেয়ে কখনো চাকরি হয় না, মনে রাখবেন। অনেকেই বলে যে কৃষকের ছেলে বিসিএস ক্যাডার হয়েছে, ভাই খোঁজ নিয়ে দেখেন ওর মামা টাকা দিছে, নাহলে চাচা দিছে, না কেউ না কেউ ওকে হেল্প করছে। এমনি এমনি হয় না, বুঝতে পেরেছেন? এগুলো হচ্ছে ভুয়া কথা। এগুলো হচ্ছে কি, এই যে দুই একজন হয় এইটাকে আমরা মনে করি মডেল। ভাই ওই দুই একজন ব্যতিক্রম থাকবে, ওই ব্যতিক্রমকে আপনারা মডেল মানতে পারেন না। আপনাদের দেখতে হবে সিংহভাগ কোনটা, আপনি সিংহভাগের দিকে যাবেন, দুই একজন ব্যতিক্রম থাকতেই পারে, ঠিক আছে। তো আমি চিন্তা করি যে স্বামীরে সামলাই কেমনে, পরে চিন্তা করি যে ও একটা হলো বাবু আর একটা হলো বেবি। বাবু সন্তান হচ্ছে বাবু, আর বেবি তো হলো কমন জেন্ডার, ওইটা হলো বেবি, ওটা হলো বড় বেবি, ওটাও তো সামলাইতে হয়। তারপরে বুঝলাম যে ও আচ্ছা আচ্ছা, এই হলো কাহিনী। তো এই জন্য এগুলো মনে রাখবেন। এই জন্য আপনারা যারা এখানে ছেলেরা আছেন, আপনারা যারা বিবাহিত আছেন, আপনাদের ওয়াইফকে কখনো এভাবে প্রেসার দিবেন না। সুশান্ত পাল, সে বিসিএস ফার্স্ট হয়েছিল, সর্বোচ্চ নম্বর পাইছে। আপনি কি জানেন সুশান্ত পালের বাপ হলো কোটিপতি? সে মাসে 50,000 টাকা খরচ করতো, সে মাসে 1 লিটার করে দুধ খাইতো, দিনে 2টা করে ডিম খাইতো। আপনি কয়টা খান? এত সহজ না। সে 16 ঘন্টা পড়ছে, ও খাইছে ওই রকম পাঠার মতো খাইছে। আর আপনি কি খান? ভাতই তো পান না, আপনি আমি ভাতই তো পাই না। তো এই জন্য বাস্তব। এরপর দেখেন, এটা হলো ভারতীয় উপমহাদেশে চতুর্থ, পুরা ভারতীয় উপমহাদেশে চতুর্থ। তবে এটা হলো বাংলাদেশে দ্বিতীয়, মনে রাখবেন, বাংলাদেশে দ্বিতীয়। তবে এই ঢাকায়, মানে আমাদের রাজধানীতে, এটা কি ঢাকায়, তৎকালীন ঢাকায় এটা ছিল প্রথম। নাম হলো বাংলা প্রেস। 1860 সালে স্থাপন করা হয়। স্থান হচ্ছে ঢাকা। কে স্থাপন করে? ব্রিটিশ সরকার। কেন স্থাপন করেছিল? 1857 সালে সিপাহী বিদ্রোহ হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে উষ্টা মেরে বের করে দিল ব্রিটিশ সরকার, ব্রিটিশ রাজ। দিয়ে ব্রিটিশ রাজ কি করলো? নিজের হাতে ক্ষমতা নিয়ে নিল। নিয়ে নেওয়ার পর এই যে নিয়ে নিল, নিয়ে নেওয়ার পরেও আপনারা জানেন যে এই ঢাকাতে কেন স্থাপন করা হলো? এই যে নীলক্ষেত, যে নাম, বিদ্যাবাড়ি অফিসটা হচ্ছে নীলক্ষেতের মধ্যে, নীলক্ষেতে বইয়ের আড়ত, অনেকে আসছেন দেখছেন। এই নীলক্ষেত নামকরণটা কেন করা হয়? এই নীলক্ষেত ঢাকা, এই যে ধানমন্ডি, এদিকে সাভার, এদিকে মানিকগঞ্জ, ওদিকে নরসিংদী, গাজীপুর, এই সমস্ত অঞ্চলে, এদিকে মোহাম্মদপুর, এই সমস্ত অঞ্চলে প্রচুর পরিমাণে নীল চাষ হইতো। তখন এগুলো ক্ষেত খামার ছিল। এই নীল চাষীদের উপর নীলকররা অমানবিক অত্যাচার করত। এই নীল চাষীদের থেকে নীল চাষ করে এগুলোকে হিসাব নিকাশ করার জন্যই মূলত এই ছাপাখানাটা স্থাপন করা হয়। আমার কথা কি বোঝা গেছে? উদ্দেশ্য ছিল এই নীল চাষীদের হিসাব নিকাশ রাখার জন্য, কতটুকু খাজনা আদায় হলো। এইটাকে কেন্দ্র করে দীনবন্ধু মিত্র, এই নীল চাষীদের উপর অত্যাচারকে কেন্দ্র করে দীনবন্ধু মিত্র একটা সাহিত্যকর্ম লেখেন, কি নাম? নীল দর্পণ। নীল দর্পণ, এটাই প্রথম প্রকাশিত হয় কোত্থেকে? ঢাকা থেকে।
এই জন্য মনে রাখবেন যে ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ এই ছাপাখানা থেকে প্রকাশ করা হয়। মানে এটা ব্রিটিশরা টেরও পায়নি যে ওদের বিরুদ্ধে এই ছাপাখানা থেকে এটা প্রকাশ হয়েছে। ঠিক আছে, ঢাকা থেকে প্রকাশিত প্রথম মুদ্রিত গ্রন্থ, মুদ্রিত গ্রন্থ কোনটা মনে রাখবেন? নীল দর্পণ, দীনবন্ধু মিত্রের লেখা। এটার ইংরেজি অনুবাদটাও মনে রাখবেন, ইংরেজি অনুবাদ। এটার ইংরেজি অনুবাদের নাম কি? দ্য ইন্ডিগো প্লান্টিং মিরর। দ্য ইন্ডিগো, দ্য ইন্ডিগো, ইন্ডিগো প্লান্টিং, প্লান্টিং মিরর। ঠিক আছে, দ্য ইন্ডিগো প্লান্টিং মিরর। এটা ইংরেজি অনুবাদ কে করছিল? তার নাম হচ্ছে আধুনিক যুগের কবি, যার হাত ধরে আধুনিক যুগের সূচনা হয়েছে, মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে, যখন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মই হয় নাই, তখন বাংলা সাহিত্যের আধুনিক যুগের জন্য যা যা দরকার সব মাইকেল দিয়ে গেছে। বুঝতে পেরেছেন? আধুনিক যুগের প্রথম কবি, সূচনাকারী। এই তথ্যগুলো সুন্দর করে মনে রাখবেন। বোঝা গেছে? পাসতে পেরেছেন? আচ্ছা, এখন বলেন দেখি, তাহলে এই হলো বাংলা লিপি, বাংলা লিপির সাথে ছাপাখানা। হ্যাঁ, এটা নিয়ে কারো বুঝতে সমস্যা হলে বলেন। স্যার আমার ওই যে দীনবন্ধু মিত্রের এই নীল দর্পণ নিয়ে একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার ওই যে এটা যখন এই হয়, এই নাটকটা যখন অভিনয় করে এটা যখন দৃশ্যমান হয়, তখন নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটা দেখে অভিনেতাদের উপরে জুতা ছুঁড়ে মারছিলেন স্যার। এটা কেন হয়েছে এটা একটু জানার ইন্টারেস্ট আছে স্যার। আচ্ছা, আপনারা জানেন এরও পরে ইয়ং বেঙ্গল নামে একটা গ্রুপ ছিল, মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আরো পরে ইয়ং বেঙ্গল নামে একটা গ্রুপ ছিল, যে গ্রুপটা ছিল ব্রিটিশ ভাবাপুষ্ট। আপনারা সাহিত্য অংশে পড়বেন, এই ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনকালে যতগুলো বাংলা কবি সাহিত্যিক ছিল, একমাত্র কাজী নজরুল ছিল ব্রিটিশ বিরোধী, আর সব ছিল তেলমারা। ব্রিটিশদের পায়ে কি মারছে? তেলমারা কবি ছিল, প্রমাণ সহ দিবনি ইনশাল্লাহ। একমাত্র কাজী নজরুল ইসলাম ব্রিটিশ শাসনের বিরোধিতা করেছিল। এই জন্যই কাজী নজরুল ইসলাম একমাত্র জেল খাটছে 2 বার, 1.5 বছর জেল খাটছে। আর কোনো কবি সাহিত্যিক জেল খাটছে? আর কেউ খাটেনি, সব ছিল তেলমারা কবি। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মানে কি ছিল? এই সমস্ত কবি সাহিত্যিকরা ব্রিটিশদের প্রতি বেশি অনুগত ছিল। মানে ব্রিটিশদের বিরুদ্ধে কেন অনুগত ছিল? আপনারা দেখেন যে ইংল্যান্ডের খেলোয়াড়গুলো যে বিশ্বকাপ হয়ে গেল, দেখলেন না? ইংল্যান্ডের মানুষ যারা অনেক লম্বা, মানে ইউরোপের মানুষগুলা কি অনেক লম্বা হয়, তারা হচ্ছে শ্বেতাঙ্গ হয়, দেখতেও সুন্দর লাগে। তো ওই সময় ব্রিটিশ সৈন্যরা ছিল, বাংলাদেশের মানুষ তো ছোটখাটো, 5 ফুট 2 ইঞ্চি 3 ইঞ্চি হাইট, আর ব্রিটিশ সেনাদের হাইট হচ্ছে সবচেয়ে বেশি, মানে অনেক বেশি ছিল ওই সময়, 6 ফিট 2 ইঞ্চি। ব্রিটিশদের ইউরোপিয়ানদের ছেলেদের গড় উচ্চতাই হলো 6 ফুট 2 গড় উচ্চতা। তার মানে কি ওখানে তো আরো বেশি হয় উচ্চতা। তো এরকম উঁচু উঁচু মানুষ দেখতে কিউট লাগে। পাশাপাশি তাদের সৈন্যদের ড্রেস ছিল, পরনে ছিল সাদা ড্রেস, আর এদিকে গায়ে দিত লাল ড্রেস, দেখতেও তো অসাধারণ লাগতো, সেই মনে সম্রাটের ছেলে লাগতো, রাজপুত্র লাগতো। এগুলো দেখে এদেশের বেশ কিছু কবি সাহিত্যিক তাদের উপর থেকে খুবই দুর্বল হয়ে পড়েছিল। তারাও ব্রিটিশদের কি ছিল অনুমতি, মানে ব্রিটিশদের কি ছিল, মানে ব্রিটিশদের প্রতি একটু অনুগত ছিল, তাদের সাথে মিশতো, তাদের সাথে মদ পান করতো, এই কাজগুলো করতো। তো এই জন্যই নীল দর্পণ নাটক যখন প্রদর্শিত হয়, তখন এটা যেহেতু ব্রিটিশদের বিরুদ্ধে চলে গেছে, এটা মেনে নিতে পারেন নাই। বুঝতে পেরেছেন? এটা কি করেননি, মেনে নিতে পারেন নাই। মিউটের পারমিশন দিয়েছেন, কথা বলা যাবে এখন? স্যার ভারতীয় উপমহাদেশের তৃতীয় স্লাইডটা দিলে ভালো হয়, স্ক্রিনশট দেবেন। আচ্ছা, হ্যাঁ বলেন। খুকুমণি বলেন। জি স্যার, খোকমনি বলছিলাম। স্যার প্রশ্ন হচ্ছে, আরো আগেই ছিল প্রশ্নটা, এখন বলতেছি যে এখন আমরা যে কোর্সটা কিনে বা ক্লাসগুলো করতেছি, যা যা প্রিপারেশন, এগুলো প্রপারলি নিলে, রেজাল্ট ভালো হলে, যে মামা খালুর বিষয়টা বলছেন, এগুলা এখনকার দিনে কি আর লাগবে না? সবাই তো বলে যে তাও লাগবে, টাকা পয়সা লাগবে, মামা খালুর লাগবে, জব হবে না। এগুলো আসলে কতটা রিয়েলিটি আছে? আচ্ছা, মামা খালুরে টাকা না দিয়ে ওই টাকা দিয়ে ব্যবসা করেন, জীবনে অনেক ভালো থাকবেন, উন্নতি করবেন। স্যার তাইলে বুঝতে পরিশ্রম পেরেছেন? করে পড়াশোনা, এই যে টার্গেট নিয়ে বা এত স্বপ্ন নিয়ে, আশা নিয়ে জব হলে পড়াশোনা, হবে, না হলে বিজনেস করবেন। জব যদি মেয়েদের আপনার হালাল ভাবে না হয়, বাদ দিয়ে বিজনেস করবেন, ব্যবসা শুরু করবেন। স্যার ছেলে হইলে এটা পসিবল ছিল, মেয়েদের একটু অনেক ধরনের সমস্যা থাকেই। কেন? আর বাড়িতে উম্মে কুলসুম পপিরে চিনেন না? রংপুরের উম্মে কুলসুম পপি একটা জি সাধারণ না। একটা মেয়ে, সে ব্লগ করতো,
সে ব্লগ করে করে শুধু এই ঘাস লতা পাতা নিয়ে সে এখন কি হয়ে গেছে, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। তো সে যদি পারে আপনি কেন পারবেন না? আপনারা তো ব্লগ করেন ঠিকঠাক, ও বন্ধু লাল গোলাপি কই রইলা রে, নাকি খালি এই গান আর ঠিকঠাক করেন, ভালো কিছু করেন যাতে জীবনে প্রতিষ্ঠিত হইতে পারেন। তো এই জন্য মামা খালু, আমি যেটা মনে করি সব থেকে বেটার হচ্ছে যে মামা খালুরে টাকা না দিয়ে ওই টাকাটা দিয়ে একটা ব্যবসা শুরু করেন, আল্লাহর নাম নিয়ে একটা গরুর খামার করেন, মুরগির খামার করেন, ছাগলের খামার করেন, দেখবেন দিব্যি ভালো 5টা বছর লেগে থাকেন, দেখেন এরপর কি উন্নতি হয় জীবনে। না, সাপাক প্রশ্ন ওইটা ছিল না, মানে আমার বলেন। প্রশ্ন এটা ছিল যে এটা কি সত্যতা আছে কিনা, এখনো কি ওইরকম টাকা দিয়ে জব নিতে হয় বা মানুষ ধরেই জব নিতে হবে, নিজের ট্যালেন্টের কোনো হবে না, মূল্যায়ন হবে না, ওইটা জানতে চাইছি। আচ্ছা, একটা সত্য কথা কই, আওয়ামী লীগের আমলেও প্রচুর পরিমাণে কি হয়েছে, 2 নাম্বারই হয়েছে। তবে শেষের দিকে এসে 2 নাম্বারই একটু কম হয়েছে আর কি, বেশ কিছু মানুষের ফেয়ার জব হয়েছে। বর্তমান গভর্নমেন্ট হচ্ছে নতুন গভর্নমেন্ট, আপনার কি মনে হয় যে এরা সবকিছু সেট? এরা তো আসছে 35 বছর থাকার নিয়তে, ওরা 17 বছর, এরা হলো 35 বছর, তো এরা ওইভাবেই সেট করবে। যা বুঝার বুঝতে পেরেছেন তো, আর কিছু বললাম না, এভাবেই সেট করবে। আচ্ছা, আজান দিয়েছে না, আজান দিলে বলবেন, এটা হলো 3 নাম্বার। আজান হয়ে গেলে বলবেন, বিরতি দিয়ে দিব। এখন আমরা চলে যাব আপনাদের ধ্বনি পরিবর্তন, ধ্বনি পরিবর্তন। আচ্ছা, আপনাদের বিরতি একবারে দিয়ে দিব, 50-এ বিরতি দিয়ে দিব, ঠিক আছে, একবারে সবারই এভারেজে, আর 2 মিনিট পর বিরতি দিয়ে দিব। ধ্বনি পরিবর্তন বলতে কি বোঝায়? ধ্বনি পরিবর্তন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আপনারা দ্রুত কথা বলার সময়, দ্রুত কথা বলার কারণে বা দেখা যায় আঞ্চলিকতার কারণে অথবা অন্য কোনো কারণে, ইচ্ছায় বা অনিচ্ছায় আমরা কথা বলার সময় কি করি, হয়তোবা কোনো বর্ণকে পরিবর্তন করে ফেলি, কোনো একটা বর্ণ নিয়ে আসি, কোনো বর্ণকে ডিলিট করে ফেলি। যেমন আ- আঞ্চলিকতার কারণে অনেকে আমরা শরীরকে কি বলি, শরীর বলি না, শরীর বলি, এটা হচ্ছে আঞ্চলিকতার টানে বলে ফেলি। আমরা লালকে কি বলি, নাল বলে ফেলি, এটা আঞ্চলিকতার টানে বলে ফেলি। এই যে এইটার নামই হলো ধ্বনি পরিবর্তন। তো এই যে এই কাজগুলো যে আছে, কখনো কখনো ধ্বনিকে পরিবর্তন করে ফেলি, কখনো রিক্সাকে কি বলি, রিস্কা বলি, কখনো রিক্সাকে কি বলি, আমরা রিস্কা বলি। এটা কেন হয়? এটা আঞ্চলিকতার কারণে হয় অথবা দ্রুত কথা বলার কারণে হয়। এই বিষয়গুলোকেই বলা হয় কি, ধ্বনি পরিবর্তন, এটাকেই ধ্বনি পরিবর্তন বলা হয়। আচ্ছা, তো নামাজের জন্য বিরতি দিয়ে দিচ্ছি, ঠিক 7টা 5-এ আপনারা সবাই চলে আসবেন, 7টা 5। আসসালামু আলাইকুম, বিরতির পর আবার আমরা ক্লাসে যুক্ত হয়েছি। যে জায়গাটিতে ছিলাম, তো এটা হলো ধ্বনি পরিবর্তন, এই দ্রুত কথা বলার জন্য। এখন ধ্বনি পরিবর্তন হয় কত উপায়ে, কত উপায়ে ধ্বনি পরিবর্তন হয়ে থাকে, এটা আমরা একটু দেখব। ধ্বনি পরিবর্তনের উপায়, ধ্বনি পরিবর্তনের উপায়। ধ্বনি পরিবর্তনের উপায়, হ্যাঁ, সেগুলো দেখবো। ধ্বনি 4 উপায়ে পরিবর্তন হয়, এই উপায়গুলো ভালো করে মনে রাখবেন, এগুলো আপনাদের লিখিত পরীক্ষা অনেকবার আসে। 1 নাম্বার হচ্ছে, কখনো কখনো আমরা ধ্বনির আগমন ঘটাই। ধ্বনির কি ঘটাই? আগমন ঘটাই। ধ্বনির আগমন ঘটাই, আগমন দন্ত ন আর কি, ধ্বনির আগমন ঘটাই। কিভাবে? যেমন কখনো আমরা ধ্বনির আগমন ঘটাই, কখনো আমরা ধ্বনির লোপ ঘটাই। লোপ মানে তো বুঝেন, মানে ধ্বনি কমায় ফেলি, উঠায় ফেলি। ধ্বনির কখনো লোপ ঘটানোর মাধ্যমে ধ্বনি পরিবর্তন করে থাকি। 3 নাম্বার, কখনো কখনো আমরা ধ্বনির স্থানান্তর ঘটাই, মানে কোনো চেঞ্জ করি না, শুধু জায়গাটা চেঞ্জ করে দিই, স্থানান্তর ঘটানোর মাধ্যমে ধ্বনি পরিবর্তন করি। 4 নাম্বার, আমরা কখনো কখনো ধ্বনির কি করি, ধ্বনির পরিবর্তন করে ফেলি। কখনো কখনো আমরা ধ্বনিটারই পরিবর্তন করে ফেলি, তাকে উঠাই দিয়ে অন্য কাউকে বসাই। এই 4 উপায়ে ধ্বনি পরিবর্তন হয়ে থাকে। প্রথমে আমরা দেখব ধ্বনির আগমন, কিভাবে ধ্বনির আগমন ঘটে। ধ্বনির আগমন যেমন আমরা স্পর্ধা বলি না, তোমার স্পর্ধা দিন দিন বেড়ে যাচ্ছে। এই স্পর্ধা বলতে বলতে আমরা কি বলে থাকি, তোমার আস্পর্ধা দিন দিন
বেড়েই চলেছে। এই যে স্পর্ধার জায়গায় আমরা কি বললাম? আস্পর্ধা। এখানে অতিরিক্ত আ নিয়ে আসলাম কিনা? আমাদের কিন্তু মূল বর্ণ দেখেন, এটা থেকে এটা হয়েছে, তীর চিহ্ন দেখেন। তাহলে মূল শব্দ হচ্ছে স্পর্ধা, সেখান থেকে আমরা কি বলি? আস্পর্ধা বলি। এখানে একটা ধ্বনির আগমন ঘটালাম না? এখানে একটা ধ্বনির আগমন ঘটেছে। 2 নাম্বার হচ্ছে ধ্বনির লোপ ঘটাই। ধ্বনির কি ঘটাই? লোপ ঘটাই ফেলি। যেমন আমি যদি বলি আমি কোনো দিশা পাচ্ছি না, কি পাই না? আমি কোনো দিশা পাইতেছি না। এই দিশার জায়গায় যদি আপনি যদি বলেন যে আমি কোনো দিশ পাচ্ছি না, দিশ আর দিশা একই জিনিস। দিশ মানে কি? দিক, উপায়। দিশা মানেও দিক বা উপায়। তাহলে দেখেন এই যে শেষে যে একটা ধ্বনি যে ছিল আকার, এই ধ্বনিটাকে আমরা কি করেছি? ডিলেট করে ফেলছি না? উঠাই দিয়েছি কিনা? এভাবে ধ্বনির লোপ ঘটাই। আবার কখনো কখনো ধ্বনির স্থানান্তর ঘটাই। কিভাবে স্থানান্তর ঘটাই? ধ্বনিটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাই। যেমন মূল শব্দটা হলো পিশাচ। মূল কি? পিশাচ। এই পিশাচের জায়গায় আমরা কি বলে থাকি? পিচাস। কি বলি? পিচাস। পিশাচের এখানে কি বলি? আমরা পিচাস বলি। মূলত শব্দটা হলো পিশাচ। দেখেন প স চ, প স চ সবই ঠিক আছে। শুরুতে ইকার, শুরুতে ইকার ঠিক আছে। মাঝখানে আকার, মাঝখানে আকার ঠিক আছে। দেখেন আকার ইকার সব জায়গায় ঠিক আছে, শুধু বর্ণগুলাকে খালি কি করেছি? জায়গাটা পরিবর্তন করে ফেলেছি। এভাবেও ধ্বনি পরিবর্তন হয়ে থাকে। আরেক ভাবে ধ্বনি পরিবর্তন হয়, সেটা ধ্বনিটাকেই আমরা পরিবর্তন করে ফেলি। কিভাবে পরিবর্তন করে ফেলি? যেমন আপনারা দেখেন, আমরা যদি বলে থাকি, দেখেন একটা বর্ণের পরিবর্তন করে ফেলি। যেমন আমরা যদি বলি যে বিদ্যা, খেয়াল করে দেখেন বিদ্যা, এই বিদ্যা বানানে দেখেন দ এবং জ ফলা। মনে রাখবেন ফলা যদি কোনো বর্ণের সাথে যুক্ত হয় তখন সেটা যুক্ত বর্ণ হয়ে যায়। যেমন দ্রব্য, এই যে দয়ের সাথে র ফলা হয়ে গেছে না, এটা যুক্ত বর্ণ হয়ে গেছে। ফলাগুলো যুক্ত হলে সেটা যুক্ত বর্ণ হয়। এই যে দয়ের সাথে যে জ ফলা যে যুক্ত হয়েছিল, এবার যদি আমরা এই দুইটাকেই একদম চেঞ্জ করে বলি বিজ্জা, কি বললাম আমরা? বি জয় জ। দেখেন এই দ আর জ ফলাকে চেঞ্জ করে আমরা বর্গীয় জ দিয়ে দিলাম ডাবল করে। এখানে কি ঘটালাম? দুইটা বর্ণেরই পরিবর্তন ঘটাইছি কিনা? এই 4 উপায়ে ধ্বনি পরিবর্তন হয়ে থাকে। তাহলে যদি কখনো লিখিত পরীক্ষা আসে ধ্বনি পরিবর্তনের উপায় কয়টি, তাহলে উত্তর হবে কয়টি? 4টি। এভাবে বিস্তারিত উদাহরণ সহকারে দিয়ে দিবেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এখন দেখা যায়, এখন আমরা ধ্বনি পরিবর্তনে বিভিন্ন প্রকারভেদ গুলো সম্পর্কে বিভিন্ন প্রকারভেদ, স্বরাগম, স্বরলোপ, অপিনিহিতি, মধ্যস্বর, তারপর আরো যত প্রকারভেদ আছে। শুরুতেই আমরা আলোচনা করব স্বরাগম নিয়ে। আপনাদেরকে টপিকের সাথে অর্থের সাথে মিলাই পড়তে হবে। যেমন দেখেন, আপনারা যদি আপনার অর্থ করে বুঝেন তাহলে হয়ে যাবে। স্বর মানে কি? স্বরবর্ণ অথবা স্বরধ্বনি, অথবা কি স্বরবর্ণ বা স্বরধ্বনি। আর গম মানে কি? আগমন। গম বলতে কি বোঝায়? আগমন। স্বরবর্ণের আগমনকে বলা হয় কি? স্বরাগম। এই স্বরাগমের সাথে আমরা স্বরলোপটা একসাথে পড়বো। স্বরাগম আর স্বরলোপ এক ঠিক উল্টো জিনিস আর কি। স্বরাগম পড়লে স্বরলোপ হয়ে যায়। তাহলে স্বরলোপ মানে কি? স্বরবর্ণকে উঠায় দেওয়া, স্বরবর্ণ থেকে লোপ হ্যাঁ, পাওয়া বা কমে লোপ পাওয়া, যাওয়াকে বোঝায়। স্বরবর্ণ লোপ পাওয়া। কোন স্বরধ্বনি লোপ পাওয়াকে বলা হয় কি? স্বরলোপ। এখন আমরা যদি বলে থাকি যেমন একটা শব্দ হলো দেখেন কলম। আচ্ছা, একটা শব্দের কয়টা জায়গা থাকে? বা একটা শব্দের শুরুতে যে আমি স্বর আনবো বা স্বরটাকে যে উঠাই দিব, কয় জায়গা থেকে উঠাই দিতে পারি? শুরু থেকে উঠাই দিতে পারি, শেষে থেকে উঠাই দিতে পারি, মাঝে থেকে উঠাইতে পারি। তাহলে শুরু থেকে যদি আমি উঠাই ধ্বনিটা, শুরু থেকে যদি ধ্বনি উঠাই সেটার নাম হলো কি? আদি স্বরগম। আদি। আদি মানে আগে। মাঝখানে যদি কোনো কিছু করে থাকে সেটার নাম হবে কি? মধ্য স্বরগম। তাহলে মধ্য। মধ্য স্বরগম। আর শেষে যদি হয় অন্ত, তাহলে অন্ত স্বরগম। অন্ত স্বরগম। তাহলে আগে যদি স্বর আসে তাহলে আদি স্বরগম, মাঝখানে স্বর আসলে স্বর মানে কি? স্বরের থেকে রি পর্যন্ত যে 11টা স্বরবর্ণ আছে এদের আগমন যদি হয়। আর শেষে হলে অন্ত স্বরগম। এবার খেয়াল করে দেখেন, যদি কোনো শব্দের শুরু থেকে যদি স্বরবর্ণ উঠায় দেই এটার নাম কি হবে? আদি স্বরলোপ। আদি স্বরলোপ। যদি মাঝখান থেকে কোনো স্বর উঠাই দিই
মধ্য মধ্য স্বরবর্ণ। আর স্বরবর্ণ। শেষে থেকে কোনো স্বর উঠাই দিলে অন্ত স্বরবর্ণ। আচ্ছা, এই 6টা আমরা একসাথেই পড়বো। শুরুতেই দেখবো আমরা আদি স্বরাগম। কি দেখবো আমরা? আদি স্বরবর্ণ। আদি স্বরাগম। একদম সংক্ষেপে বলবো। আপনি যখন দেখবেন কোন শব্দের শুরুতে স্বরে অ, স্বরে আ অথবা রস্যই। হ্রস্ব ই, এই 3টা বর্ণ ছাড়া আর কোনো বর্ণ আসে না। যদি কোনো শব্দের শুরুতে এই 3টা বর্ণ আসে, ইহাকে বলা হয় কি? আদি আদি স্বরবর্ণ। স্বরাগম। এই 3টাই আসবে, আর কোনো স্বরবর্ণ আসে না। আদি স্বরাগমে এই 3টাই আসে। যেমন আমরা যদি বলে থাকি লাবু তো চিনেন, লাবু লাবু শব্দের অর্থ হচ্ছে লাউ। এটা শুরুতে যদি আমরা বলি অলাবু, অলাবু মানে কি? লাউ, একই জিনিস। তবে ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে অর্থ পরিবর্তন হয়ে গেলে কিন্তু ধ্বনি পরিবর্তন হবে না। যেমন আমরা যদি বলি বড় মামা, বড় মা, এখন 2টা ম আছে, 2টা মর মধ্যে একটা মকে আমরা ডিলিট করে আমরা কি লিখলাম? বড় মা, মানে একটা বর্ণকে আমরা বিলোপ ঘটাইলাম। বড় মা, দেখেন অর্থটা চেঞ্জ হয়ে গেছে না? বড় মামা থেকে বড় মা, অর্থ কিন্তু চেঞ্জ হয়েছে। তার মানে এটা ধ্বনি পরিবর্তন হবে না। ধ্বনি পরিবর্তনেও কোনো অর্থের পরিবর্তন করা যাবে না। অর্থ পরিবর্তন ছাড়াই আর যত পরিবর্তন আছে সবগুলো করতে পারবেন, আর যত পরিবর্তন আছে করা যাবে। তাহলে অ, আ আর ই যদি কখনো আসে তাহলে সেটা হয়ে যায় আদি স্বরাগম। এই যে দেখেন এখানে অতিরিক্ত অ আসছে। এবার আমরা যদি বলে থাকি স্পর্ধা, স্পর্ধাকে আমরা কি বলি? আস্পর্ধা বলে থাকি। অনেক সময় আমরা কি বলি? আস্পর্ধা বলি, আস্পর্ধা। এই যে শুরুতে আ এসেছে। এবার দেখেন এই যে স্কুলের উদাহরণ এখানে দেওয়া আছে। স্কুল থেকে আমরা একটু বলি যে স্কুল, স্কুল। এই যে দেখেন অতিরিক্ত ই নিয়ে এসেছি। স্টেশন, স্টেশনের শুরুতে কি নিয়ে এসেছি? ই স্টেশন। আমি বলি না যে আমি স্টেশন যাব না, ই নিয়ে এসেছি। তাহলে শব্দের শুরুতে কি আসে? অ, আ, ই যদি আসে তাহলে সেটার নাম হয়ে যায় কি? আদি স্বরাগম। বোঝা গেছে? এবার কোন শব্দ থেকে যদি অ, আ, ই যদি উঠে যায়, আদি স্বরলোপ। ঠিক উল্টাই দিলে হয়ে যায়। ঠিক আছে? তাহলে আসলে এই 3টা যদি আসে আদি স্বরাগম, আর যদি উঠে যায় আদি স্বরলোপ। যেমন এই উদাহরণগুলোকে উল্টায় ফেলেন। যেমন আমি এখন বলি অলাবু, এই অলাবু থেকে আমি অটাকে আমি উঠাই দিয়ে বললাম লাবু, তাহলে এটার নাম কি হবে? আদি স্বরলোপ। তাহলে আদি স্বরাগম, আদি স্বরলোপ একই জিনিস, খালি উল্টায় নিলেই হয়ে যায়। আদি স্বরাগম বুঝতে পেরেছেন? জি ক্লিয়ার? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। স্যার তাহলে আদি স্বরাগম, আদি স্বরলোপ উল্টো জিনিস। একই জিনিস। এখানে আসবে আর এখানে উঠে যাবে। একই উদাহরণ, খালি ঘুরাই দিলেই হয়ে যায়। আচ্ছা, স্যার এইমাত্র আসলাম স্যার, আগে কি কোনো ইয়ে হয়েছে স্যার? হ্যাঁ হয়েছে, একটু আসসালামু আলোচনা। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি স্যার, স্যার স্ক্রিনশট গুলো স্যার নিয়ে নি স্যার। আজকে স্যার আমি আপনার ক্লাসটা স্যার প্রথম স্যার, অনেক ভালো লাগতেছে। তো স্যার একটা কোশ্চেন ছিল, আদি স্বরগম বিষয়ে কোশ্চেন ছিল, স্বরবর্ণের যে এই 3টা বর্ণ, প্রথম 3টা বর্ণ, হ্যাঁ, এই 3টা বর্ণই কি শুধু থাকবে না অন্য কোনো না বর্ণ শুধু আদি থাকবে? স্বরগম এই 3টাই আসে, আর কোনো বর্ণ আসে না। এই 3টাই আচ্ছা আসে। আদি স্বরগম সবসময় এই 3টাই আসে। এবার দেখবো আমরা মধ্য স্বরগম। মধ্য স্বরগমটা খুবই সহজ। যুক্ত বর্ণ বুঝেন তো? জি স্যার, যুক্ত বর্ণ মুক্ত হবে। যুক্ত বর্ণ কি হয়ে যাবে? মুক্ত হবে। মুক্ত হয়ে যাবে। যুক্ত বর্ণটা মুক্ত হয়ে গেলেই মধ্য স্বরগম। স্বরগম। যে কোনো যুক্ত বর্ণ, যেমন আমরা যদি বলি এই যে রত্ন, রত্নটা কি হয়ে যাবে? রতন। রতন। এই যে মুক্ত হয়ে গেল, এখানে যুক্ত ছিল, এটা মুক্ত হয়ে গেছে। মগ্নটা কি হয়ে গেল? মগন নাকি? গ্লাস, মগন। গ্লাস হয়ে যায় গেলাস। এই যে যুক্ত বর্ণ মুক্ত হয়ে গেল। তারপর হলো কি, আরো যত আছে, প্রেম, প্রেম কি হয়ে যায়? প্রেম। আচ্ছা, এখন মাঝখানে স্বরের আগমন কিভাবে ঘটলো? আমরা যদি বলি রত্ন, দেখেন রত্ন, শেষে কি আসে? অ আসতেছে না শেষে? ও আছে। হ্যাঁ। জি, মাঝের বর্ণ হচ্ছে ত, তয়ের সাথে কি কোনো স্বরধ্বনি আসে? না।
আসতেছে নাই। না। রত্ন, বরঞ্চ ততে গিয়ে সাউন্ডটা থেমে যায়। যখন আপনি যুক্ত করবেন তখন উচ্চারণ হবে রতন। দেখেন এবার উচ্চারণ হচ্ছে রতন, তয়ের সাথে এবার অ আসতেছে না। জি স্যার। আর রত্ন বললে নয়ের সাথে যে অটা আসতো, ওই নয়ের সাথে এখন কি আর অ আসে? আসে না। আসে না। শেষে কোনো স্বরধ্বনি আসতেছে না, শুরুতে তো আসতেছে না, আসতেছে কোথায়? মাঝখানে আসতেছে। সহজ ভাষায় বলি, যখনই যুক্তবর্ণ মুক্ত হয়ে যাবে মধ্য স্বরাগম। ঠিক আছে? জি স্যার। মধ্য স্বরাগম। Yes, sir. আর মুক্ত বর্ণ যদি আবার যুক্ত হয়ে যায়, ঠিক উল্টোটা হয়ে যায়, মধ্য স্বরলোপ। মধ্য স্বরলোপ। যেমন উল্টো দিকে লেখেন, আমরা যদি বলে থাকি যেমন আমরা যদি বলে থাকি এরকম যত্ন, যদি বলি এই যে যতন, যতন থেকে আবার এই যে মুক্ত ছিল আবার আমরা যুক্ত করে দেই, যত্ন। যত্ন। তাহলে কি হয়ে যাবে? মধ্য স্বররূপ। মধ্য স্বরলোপ। মুক্ত বর্ণ যুক্ত হয়ে গেলেই মধ্য স্বরলোপ হয়ে যায়। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, এটার নামই হলো কি, এখন মধ্য স্বরগমের নামগুলো মনে রাখতে হবে। মধ্য স্বরগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি। স্যার এগুলা কি সমর্থক নাম আর কি? হ্যাঁ, এগুলো সমার্থক নাম। তবে মধ্য স্বরগম পরীক্ষায় খুব কম আসে এই নামে। আসে কি, নিচের কোথায় বিপ্রকর্ষ স্যার ঘটেছে, স্যার নিচের বিকল্প কোথায় গুলো স্বরভক্তি আসে। ঘটেছে, এইভাবে আসে বেশি। স্যার আচ্ছা, এখন তো আবার ইংলিশ নামগুলো আসে। হ্যাঁ, এই যে খাদ্য অধিদপ্তর আসছিল গত বছর, আদি স্বরাগম। স্যার স্যার একটা কথা বলি। বলেন। স্যার একটু আগে আপু বললো না এখন ফেয়ার হয় না, কিন্তু স্যার যাই হোক লিখিত তো আপনি টিকতে হয়। স্যার রাইটিং এ তো টিকতে হয়। হ্যাঁ, টিকতে হয় তো। স্যার আমার কি হয়েছে স্যার, আমি এই যে প্রাইমারি প্রধান শিক্ষকের আমি 74 পাইছিলাম, আমার মার্কস 74 ছিল, কিন্তু স্যার আমি বাইবারে হয় নাই, কিন্তু যারাই টিকছে ওরা আমার চেয়ে বেশি ছিল, কেউ নাকি 80+ ছিল। কিন্তু স্যার আমার মনে হয় স্যার এটা ফেয়ার হয়েছে, কিন্তু যারা নিয়োগ পাইছে এদেরকে তো এখনো ইয়ে করতেছে না। আমার স্যার নাও হইলেও আমি মনে করি এটা ফেয়ার হয়েছে। না, এটা যথেষ্ট ফেয়ার ছিল, কারণ যারা ডিভাইস পার্টি যারা ছিল এগুলো সবগুলোকে ধরছে। এটারে জগা খিচুড়ি পাকাচ্ছে আর কি বর্তমান সরকার, নিজের লোক জি দেওয়ার স্যার। জন্য। স্যার মানে আবার ম্যাক্সিমামই স্যার আপনি ভার্সিটি স্টুডেন্ট। আচ্ছা, এবার দেখেন অন্ত স্বরাগম। অন্ত স্বরাগম হচ্ছে সহজ হিসাব। শব্দের শেষে, শব্দের শেষে যদি আকার বা ইকার যদি আসে অতিরিক্ত, আকার বা ইকার আসলে কি হয়ে যায়? অন্ত স্বরাগম হয়ে যায়। শুধু এই দুইটা কার আসবে, আর কিছু আসবে না। আকার আসবে, ইকার আসবে, তাই না? যেমন আমরা যদি বলি এই নিশ শব্দের অর্থ কি? রাত। নিশ মানে কি? রাত। এখন এই নিশ থেকে হয়ে গেল নিশি। এই নিশি মানে কি? রাত। শেষে ইকার আসছে, দেখেন তো শেষে ইকার আসছে না অতিরিক্ত? আসছে কিনা? এবার যদি আমরা যদি বলে থাকি এই যে দেখেন আহ স্যার একটু যেমন মিউট দেখেন করে দিবেন, আপনার কথা শুনতে পাই না, দিশ, অনেক ঝামেলা হচ্ছে। দিশ থেকে কি হয়? দিশা। দিশা। শেষে আকার বা ইকার আসলে সেটা কি হয়? মানে তাহলে আমি কি মানে অন্ধ হাফেজের মতো খালি বলেই যাবো আর আপনারা শুনেই যাবেন? আমার মাথায় ঢুকে না আপনারা কিভাবে গভর্নমেন্ট জব করবেন। জব করার আগে সব থেকে বড় বিষয় হচ্ছে যে মানসিকভাবে শিক্ষিত হওয়া। আপনারা এখনো মানসিকভাবে শিক্ষিত হতে পারেননি। অনেকের কাছ থেকে শব্দ আসতেছে অথচ ওনার সেন্সে এটা নাই। এটা খুবই দুঃখজনক। জব হওয়ার আগে আগে মানসিকভাবে উন্নত হইতে হওয়া দরকার। উন্নত, নিজের মানসিকভাবে উন্নত হওয়া দরকার। তাহলে এটা হলো অন্তঃস্বরাগম। এবার যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, সত্য থেকে সত্যি ইকার আসছে। এখন কোন শব্দের শেষে থেকে যদি আকার ইকারটা আবার উঠে যায় তাহলে অন্তঃস্বরলোপ। যেমন দেখেন দিশা, উদাহরণটা ঠিক উল্টায় দেন। দিশা, এই দিশার শেষ থেকে আকারটাকে উঠাই ফেলেন, তাহলে কি হয়ে গেল? আবার দিশ হয়ে গেল। তাহলে এই যে শেষে থেকে আকার উঠে গেল, তাহলে এটা কি হয়ে যাবে? অন্তঃস্বরলোপ। আবার সত্যি, এই সত্যি থেকে ইকারটাকে উঠাই ফেলেন, তাহলে কি হয়ে যায়? সত্য হয়ে যায়। তাহলে স্বরাগম এবং স্বরলোপ এই তিনটা ক্লিয়ার বুঝেছেন? এখন আমি কেমনে জানবো যে কার সমস্যা?
এবার খেয়াল করে দেখেন, এবার খেয়াল করে দেখেন, তাহলে এই তিনটায় আর কারো কোনো সমস্যা আছে? যদি সমস্যা যদি না থাকে, এইগুলো হচ্ছে মুখস্থের বিষয় না, বাসায় গিয়ে ধুমসে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? বাসায় গিয়ে কি করতে হবে? প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে ভুলে যাবেন, প্র্যাকটিস না করলে ভুলে যাবেন, যে যত সহজ জিনিস হোক না কেন ভুলে যাবেন, ঠিক আছে? আব্বারে প্রত্যেকদিন আব্বা বলে ডাকেন বিধায় আব্বার আব্বার কথা মনে থাকে। আব্বারে 2 বছর আব্বা বলে না ডাকেন, দেখবেন যে আব্বা যে ছিল এ ভুলে গেছেন। ইহাই বাস্তব। এবার খেয়াল করে দেখেন, অপিনিহিতিটা দেখেন। অপিনিহিতি, অপিনিহিতি অপিনিহিতি জিনিসটা কি? এটা খুবই সহজ। পরের ইকার উকার যদি আগে আসে, পরের এই ইকার আর একটা হলো উকার, পরের পরের বুঝেন তো, মানে যে ইকার উকারটা পরে আছে ওইটাকে আপনি আগে নিয়ে আসবেন। পরের ইকার বা উকার যদি কি আসে? আগে আসে। পরের ইকার বা উকার যদি আগে আসে তাহলে সেটার নাম হয়ে যায় কি? অপিনিহিতি। সেটাকে কি বলা হয়? অপিনিহিতি বলা হয়। ভালো করে বুঝেন, যেমন আমরা যদি বলি যে আজি, আজি ঝড়ের রাতে তোমার অভিসারে পরাণ সখা হে বন্ধু আমার, এটা হলো গীতাঞ্জলি কাব্যের একটা কবিতা আর কি। এই যে আজি, এখনো ইন্ডিয়াতে আজি বলে, আজি মানে হলো আজ। আমার কথা হচ্ছে আজি, এই আজি বানানে ইকারটা কোথায় আছে? জয়ের আগে আছে নাকি পরে আছে? আমি এর আগের ক্লাসেও বলেছিলাম যে কারগুলো সবসময় বর্ণের পরে হয়, লেখা হয় আগে কিন্তু এটা পরে আসে। আ, তারপর আছে জ, তারপর আছে ই, ঠিক আছে? মূলত এটা হলো বানান। এই যে দেখেন, পরের ইকারটাকে আপনি যদি আগে নিয়ে আসেন তাহলে কি হয়ে যাচ্ছে? এই ইকার যখন আগে আসবে, আগে তো আর ইকার বসতে পারে না, তাহলে ইকারটা আগে আসলে কি হয়ে যায়? ইকার মানে তো ই, তাহলে কি হয়ে গেল? আজি থেকে হয়ে গেল কি? আইস। আজি থেকে কি হয়ে গেল? আইস। বুঝতে পেরেছেন? আজি থেকে কি হয়? আইচ। এবার দেখেন, আমি যদি বলি কালি, হ্যাঁ সবাই খাতা কলম থাকলে প্র্যাকটিস করে ফেলেন, কালি। তাহলে এই বানানটাকে যদি আমি ভাঙি, কয়ের পরে আছে আকার, তারপর আছে ল, তারপর আছে ইকার। এই পরের ইকারটাকে আমি কি করব? লয়ের পরে আছে না, ঠিক লয়ের আগে নিয়ে আসলে কি হয়ে যায়? রস্বই হয়ে যায়, কাইল। কালি থেকে কাইল। এবার দেখেন বাজি, দেখেন আপনি বাজি, তাহলে দেখেন বয়ের পরে আকার, তারপর আছে জ, তারপর ইকার। এই ইকার কিন্তু জয়ের পরে উচ্চারিত হয়, ওই ইকারটাকে আপনি সামনে নিয়ে আসেন জয়ের, তাহলে কি হয়ে যাচ্ছে? বাইজ। কি হয়ে যায়? বাইজ হয়ে যায়। এরপর দেখেন যে সাধু, সাধু, তাহলে আপনি আগে ভাঙেন, শয়ের পরে কি আছে? আকার আছে, তারপর ধয়ের পরে আছে উকার। এই পরের উকারটাকে আপনি সামনে যদি নিয়ে আসেন তাহলে উ হয়ে যায় না? উকার আর উ তো একই জিনিস, সাউদ। সাধু থেকে কি হয়ে যায়? সাউদ হয়ে যাচ্ছে। সাধু থেকে সাউদ। এই জিনিসটা বুঝেন নাই কি বলেন? এই জিনিসটা বুঝেন নাই কি? স্যার বুঝতে পারছি, বুঝতে পেরেছি। বুঝতে পারছি স্যার, তবে একটা কনফিউশন ছিল, স্যার সত্যি থেকে যদি সৈনিক হয়। আমার একটু কথা বলার ছিল। স্যার একটু আগে 2-3 মিনিট আগে টপিকটা কি ছিল? আমাকে একটু লিভ নিতে হইতে লাইভ থেকে। আপনি রেকর্ড ক্লাস দেখে নিবেন। আচ্ছা, এরপর হ্যাঁ বলেন। আমার একটা কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ বলেন। সেটা যে সত্যি থেকে যদি সৈনিক হয়, এটাও কি এই উদাহরণের ক্ষেত্রে হবে স্যার? এটা ও, এটা আমি পরে দেখাচ্ছি, মানে এটা আপনারা বুঝতে পারছেন কিনা এটা তো আমি আলোচনা করবো একটু পর। জি স্যার, বুঝতে স্যার পারছি। এটা বুঝতে জি স্যার পেরেছি। বুঝতে পারছি। আচ্ছা, স্যার আমাদের মিউট করেন না, যার সমস্যা হয় হোক স্যার। একটু বলেন। যাদের স্যার যাদের এখানে নয়েস ওরা তো বুঝতে পারে, ওরা একটু নিজেকে মিউট করে নিলেই তো হয়। স্যার আমাদের মিউট করেন না স্যার, যাদের সমস্যা হচ্ছে তারা নিজেরা মিউট করলেই তো হয় স্যার। জি স্যার স্যার। আমি সবটা আচ্ছা এবার খেয়াল করে দেখেন, এখন আপনাদের অপিনিহিতির আর একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যখন সাধু ভাষা থেকে চলিত ভাষা হয়ে যায় সেটা অপিনিহিতি হয়ে যায়। যেমন সাধু ভাষা থেকে চলিত ভাষা, এটা হলো সাধু ভাষা, বলিয়া, বলি আ।
আপনি যদি দেখেন বলিয়া, তার মানে ব, তারপর আছে ল, লয়ের পরে আছে ইকার, তারপর অন্তস্থ অ, তারপর হলো কি আকার। বলিয়া বানানটা আকার। এরকম না? জি স্যার। এরকম। এই পরের ইটাকে আপনি আগে নিয়ে আসেন নিয়ম অনুযায়ী, তাহলে কি হয়ে যায়? ব রস্বই কি হয়ে যাচ্ছে? বইল নাকি? বলি বইল হয়ে যাচ্ছে। আর ধ্বনি পরিবর্তনের সময় অন্তস্থ অ যদি থাকে তাহলে অন্তস্থ এর পরিবর্তে জ ফলা হয়, মনে জফলা রাখবেন। হয়। ধ্বনি পরিবর্তনের সময় অন্তস্থ অ থাকলে তার পরিবর্তে কি হয়? জ ফলা হয়। জফলা হয়। আর আকার আছে, আকার দিয়ে দেন, তাহলে কি হয়ে গেল? বললা বইল্লা। স্যার বইল্লা। ঘোলা হয়ে যায়, ব্লার হয়ে যায় স্যার। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন চলিয়া কি আছে? চলি আ, এটাকে আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি। চ ল, ল লয়ের পরে আছে ইকার, তারপর অন্তস্থ অ, তারপর আছে কি আকার। বানানটা ঠিক এরকম। এই যে পরের ইটাকে আমি কি করব? নিয়ম অনুযায়ী, অপিনীতি নিয়ম কি? পরের ইকার উকার আগে আসা, আগে আসবে। এটাকে আমি আগে নিয়ে আসবো। তাহলে কি হয়ে যাচ্ছে? চ চ রস্বই ল, চইল। ল অন্তস্থ এর পরিবর্তে কি হয়? জ ফলা। জফলা তারপর কি আছে? আকার, চইল্লা। আকার। বোঝা গেছে? এবার জি দেখেন স্যার। শুনিয়া থেকে কি হবে? কি হবে? সুইন, ওই যে এটা আগে আসবে সুইন না। এবার যদি বলি দেখিয়া থেকে কি হবে? দীক্ষা। দেখা, তাই না? দেইক, এই যে দেইক, দেখিয়া থেকে হবে দেখা। দেখা। বলিয়া থেকে হবে বইল্লা, তাই না? পড়িয়া থেকে হবে পইরা। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, আর একটা হলো সত্য থেকে সৈত্য। আমি কিচ্ছু বলবো না, আমার এখান থেকে যা করার আমি সেটাই করবো, মনে রেখেন। বাচ্চা কাঁদাইতেছে কোন বলদে? সত্য থেকে দেখেন যে সৈত্য, নিজেকে মিউট এটা কোনো করে নিয়ম নিলেই মেনে হয়। হয় নাই। এটাকে বলা হয় নিপাতনে সিদ্ধ, এটাকে বলা হয় নিপাতনে সিদ্ধ অপিনিহিতি। এটা কোনো নিয়ম মেনে হয় নাই। এটা হচ্ছে বিষয়টা এরকম, যদি আপনি নিয়মের মধ্যে যান, সত্য, সত্য যদি কোনো শব্দের উচ্চারণের শেষে ও এর মতো উচ্চারণ হয়, কিসের মতো? ও এর মতো, সত্য। এই এওটাকে যদি আপনি অপিনিহিত করেন তাহলে এই ওটা পূর্ববর্ণে এসে রস্বই হয়ে যায়। কি হয়ে যাবে? রস্বই হয়ে যাবে। বৃষ্টি, আপনি আর কখনো আনমিউট করবেন না। আমি এই পর্যন্ত 2 থেকে 3 বার আপনাকে মিউট করছি। এবার দেখেন সত্য থেকে সৈত্য, শেষে যদি কোনো শব্দের শেষে যদি ও উচ্চারিত হয়, এটাকে যদি অপিনিহিতি করেন তাহলে এই ওটা তার আগের বর্ণে এসে কি হয়ে যায়? রস্বই হয়ে যায়। কি হয়ে যায়? রস্বই হয়ে যায়। বুঝতে পেরেছেন? জি স্যার। এটা হলো নিপাতন, এটা হলো স্যার নিয়মের বাইরে আরেকবার গিয়ে বলেন হয়েছে। একটু স্যার। এটা আরেকটু বলেন। কোনটা? এই যে সত্য, এটা আরেকবার বুঝাই দেন স্যার। সত্য, সত্য শব্দের শেষে কি আছে? কি উচ্চারিত? সত্য বললে কি হয়? ও উচ্চারিত হয় কিনা? ও। জি স্যার। তো একটা নিপাতন একটা নিয়ম আছে, মানে নিয়মের বাইরে গিয়ে, এটা কোনো নিয়মের মধ্যে হয়নি। তবে ব্যাকরণবিদরা ঠিক এভাবে ব্যাখ্যা করেছেন যে কোনো শব্দ উচ্চারণ করলে যদি শেষে ও এর মতো উচ্চারণ হয়, তাহলে এটাকে যদি আমি ধ্বনি পরিবর্তন যদি করতে যাই, তাহলে এই ওটাকে কি করতে হবে? এটা তো তয়ের পরে তো ওটা উচ্চারিত হয়, তয়ের পরে উচ্চারিত হয় না? জি স্যার। এই পরের ওটাকে তয়ের আগে নিয়ে এসে রস্বই বানাই দিতে হবে। সৈত্য। সৈত্য, ঠিক আছে? এবং জফলা থেকে যাবে। হ্যাঁ, ওই জফলা সব থেকে যা আছে তাই থাকবে। সত্য থেকে কি হবে? সৈত্য। স্যার সত্য যদি থেকে সাহিত্য লিখে স্যার, সাহিত্য। না, সাহিত্য তো ভিন্ন জিনিস। স্যার কাব্য হবে তাহলে? কাব্য কোনটা? কাব্য তো হয়, কাব্য। কাব্য থেকে কাব্য, কাব্য, এই যে ও আছে। জি স্যার। আচ্ছা, তার বাক্য থেকে বাক্য, বাক্য। এগুলো তাহলে স্যার নিপাতনে সিদ্ধের মধ্যে পড়বে, তাই না? এগুলো নিপাতন পড়বে। এগুলো কোনো নিয়ম মেনে হয় না, এগুলো নিয়ম মেনে হয় না। ঠিক আছে, এবার আমরা দেখব
তাহলে এটা হলো অপিনিহিতি, বোঝা গেছে? জি স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আমার একটা কথা ছিল স্যার, আপনাদের কাছ থেকে আমি ওই যে লেকচার শিটটা নিয়েছি স্যার, কিন্তু আপনি যেগুলা পড়াইতেছেন এগুলা কিছু কিছু আছে, বেশ কিছু নাই স্যার। আর এটা ছাড়া তো আমার কাছে আর কোনো বইও নাই। আপনি যে প্র্যাকটিস করার কথা বললেন শুরুতে, তাহলে আমি কি করতে পারি স্যার? মুনির চৌধুরী বইটা নিবেন, মুনির চৌধুরী, নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ, ওইটাতে আপনারা পেয়ে যাবেন সব। আচ্ছা, আচ্ছা, ওইখানে খুঁজে পাবো স্যার? হ্যাঁ ওগুলোতে সবগুলো আছে। আচ্ছা ঠিক আছে স্যার। অসমীকরণ, সমীকরণ শব্দের অর্থ কি? স্যার সমান সমান করা। আর অসমীকরণ মানে হলো একটা সমান জিনিসকে অসমান করা। একটা সমান জিনিসকে অসমান করার নাম হলো অসমীকরণ। সমীকরণ। এটা বিষয়টা হচ্ছে একই রকম, যে এটার বিষয়টা হলো বা এটা সংজ্ঞা বলেন বা এটা কিভাবে বুঝবেন, যে একই শব্দ দুইবার আসবে। সহজ কথা, একই শব্দ কয়বার আসবে? দুইবার আসবে। একই শব্দ দুইবার আসবে, আর মাঝে আকার বসবে, আর কিছু না। ওই দুই শব্দের মাঝে কি বসবে? আকার বসবে। আকার বসবে। ব্যাস, এটাকেই বলা হয় কি? সমীকরণ। এটাকেই বলা হয় অসমীকরণ। বুঝতে পেরেছেন? যত শব্দ আছে এখানে দেখেন, এই যে টপ টপ একই শব্দ আসছে, দুইটা জিনিস সমান ছিল, মাঝখানে আকার দিয়ে কি অসমান করা হলো না? হয়ে আসে কেন? এবার দেখেন ধপ ধপ, মাঝখানে আকার দিলে জিনিসটা কি, এখানে ধপ ধপ সমান ছিল, মাঝখানে আকার দেওয়ার কারণে একটা হয়ে গেল ধপা আর একটা হয়ে গেল ধপ, অসমান হয়ে গেল না? অসমান। ফটফট থেকে এই যে ফটাফট, তাই না? এরকম আর কি, চটচট থেকে চটাচট, এটার নামই হলো কি? অসমীকরণ। এটাকেই বলা হয় কি? অসমীকরণ বলা হয়। ঠিক আছে, আচ্ছা। তাহলে অসমীকরণ জিনিসটা তো বোঝা গেছে, সিম্পল একটা জিনিস, এটা অল্পতেই বোঝা যায় অসমীকরণ। এবার আমরা দেখব সর্বশেষ স্বরের নিয়ম, এটা হলো লাস্ট স্বরের নিয়ম। এরপর ব্যঞ্জনের নিয়ম শুরু হবে, যত স্বর পরিবর্তন, সেটা হলো স্বর সংগতি। কি পড়বো আমরা? স্বর সংগতি। স্বর মানে কি? আমরা জানি স্বর মানে স্বরবর্ণ আর স্বরধ্বনি, স্বরবর্ণ বা স্বরধ্বনি। আচ্ছা, সংগতি শব্দের অর্থ কি? সাথে মিল। একই রকম হওয়া, মিল হওয়া, বা একই রকম হওয়া বা একই হওয়া। একটা বিষয় হচ্ছে যে বাংলা ভাষায় যতগুলো আকার আছে, মানে যতগুলো কার আছে, এই যে আকার, ইকার, উকার, হ্যাঁ, তারপর হলো কি ওকার, এই প্রত্যেকটা কার ভাষাগতভাবে একে অপরের সাথে মারামারিতে লিপ্ত থাকে সব সময়। আকার কখনো উকারকে চায় না যে আমার আগে পরে অন্য কার, মানে প্রত্যেকটা কার চায় যে আমার আগে পরে আমি আসি, আর কাউকে আমি আসতে দিব না। ঠিক আছে, তো এই এখানে বলেন, মানে আকারের পরে রসিকার আকার চায় না যে আমার পরে আসুক, কিন্তু এখানে হিংসা হিংসা করে আর কি, হিংসা করে মারামারি করে। ঠিক আমাদের আপা এবং মানে ভাবির তার মতো, মতো কেউই আসতে চায়। সেটাই। এটা কি চায়? চেঞ্জ হতে চায়, সবসময় একই রকম হতে চায়, প্রভাব বিস্তার করতে চায়। আর আমাদের সমাজে দেখবেন যে সমস্ত মানুষ একটু শক্তিশালী, তারা চায় যে আমার বাড়িতে সবাই কাজ করুক আশেপাশের। বিষয়টা সেরকম। ভাষাগত দৃষ্টিকোণ থেকেই এই যে 11টা 10টা যে কার আছে, এই 10টা কারের মধ্যে শক্তিশালী কোন কারগুলো? মনে রাখবেন, শক্তিশালী কোন কারটা, যে কারটা উচ্চারণ করতে গেলে কি লাগে? বেশি শক্তি প্রয়োগ করতে, ওই ধ্বনিটা হচ্ছে সব থেকে শক্তিশালী, ওই কারটা হলো শক্তিশালী। সে চায় যে আমার ধারে কাছে যেন কেউ না আসে, হয় সে নিজে আসে অথবা তার মতো কাউকে সে নিয়ে আসে, তাকে নিয়ে আসে। তো এই ঘটনাগুলো, যেমন আমরা একটা উদাহরণ যদি দেই, যেমন দেখেন যে মূলা কি আছে? মূলা, মূলা উচ্চারণ করেন, দেখেন লা, মু যখন উচ্চারণ করেন মুখটা সংকুচিত হয়ে যাচ্ছে, আর লা উচ্চারণ করলে মুখটা খুলে যাচ্ছে। তো একবার সংকুচিত একবার খুলে যাওয়া, এটা একটা কঠিন দিক না? কঠিন লাগে। মূলা, একবার মুখ সংকুচিত হয়, একবার আবার প্রসারিত হয়, এটা উচ্চারণ করাটা কঠিন হয়ে যায়। এই জন্য এই উকার চায় আকার আসবে না, উকার চায় ওটাও কি হয়ে যাক? উকার হয়ে যাক, মুলু। তো মুলু আর মুলা কি এক জিনিস? অর্থ চেঞ্জ হয়ে যায় না? আচ্ছা, আবার আকার চায় যে না, এটাও কি হোক, ম আকার গ্রহণ করুক, এ চায় যে না, এটা কি হয়ে যাক? মালা হয়ে যাক। তো মালা তো অন্য জিনিস, অর্থ তো চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এখানে বিষয়টা হচ্ছে যে উকার চায় যে সব উকার হোক, আকার চায় যে সব কি হোক? আকার হয়ে যায়। এখন এই যে দুইটা যে কার যে আছে,
এই দুইটা কারের মধ্যে মারামারি করলে জিতবে কে, আকার না উকার? উকার। উকার জিতবে, কারণ আ আর একটা হলো উ, উ উচ্চারণ করতে বেশি কষ্ট হয়, বেশি বেশি শক্তি প্রয়োগ সময় করতে হয়। প্রয়োজন। এই জন্য যেহেতু উকার এখানে আসতে পারতেছে না, এই জন্য সে কি করে, সে নিজে আসতে না পারলে তার কাছাকাছি কাউকে নিয়ে আসে। এই উকারের কাছাকাছি হচ্ছে ওকার। উকার। উ আর ও পাশাপাশি উচ্চারণ না, উ ও, উ ও জি পাশাপাশি উচ্চারণ। এই জন্য এই উকারটা কি করলো, নিয়ে আসলো কি মূলো। এবার মূলো। উচ্চারণ করে দেখেন, মুখের এক্সপ্রেশন দেখেন কোনো চেঞ্জ হয়, মূলো না চেঞ্জ হচ্ছে না। আগে বলতেন মু লা, একবার সংকুচিত একবার প্রসারিত, এটা কঠিন হয়ে যায়। আর এখন উচ্চারণ করতেছেন মূলো, মুখের এক্সপ্রেশন একই ধরনের থাকতেছে। বিষয়টা বুঝে গেছে? এই যে ঘটনাটা, এই যে স্বরগুলো একই রকম হওয়া, কাছাকাছি হওয়া, নিজের মতো হওয়া, ঠিক আছে, আপনজন হওয়া, ইহাকেই বলা হয় স্বরসঙ্গতি। এটাই হলো কি স্বরসঙ্গতি। এই স্বরসঙ্গতিটা 4 ধরনের হতে পারে। একটা হতে পারে প্রগত, পরাগত, মধ্যগত, অনন্য। প্র মানে কি? প্র শব্দ অর্থ কি? আগে। প্রথম বা সামনে। তাহলে আগের কারণে পরে ধ্বনি পরিবর্তন। পরে কারের পরিবর্তন, তাই না? বা পরে স্বরধ্বনি পরিবর্তন। আগের কারণে পরে পরিবর্তন, একদম সংক্ষেপে লিখি, আগের কারণে পরে কি পরিবর্তন। পরাগত, পরা মানে কি? পরে, পরে। পরা মানে পরে। তাহলে কি হবে? পরের কারণে, পরের কারণে পরিবর্তন। পরের কারণে এবার আগে পরিবর্তন। পরিবর্তন। মধ্যগত মানে মাঝের। মাঝে পরিবর্তন। মাঝে কিসের পরিবর্তন? কারের পরিবর্তন, আকারে স্বরের পরিবর্তন। আর অনন্য মানে কোনো নিয়ম মানে না। সবগুলো কার পরিবর্তন। পরিবর্তন। মানে এখানে দেখেন, এখানে কিন্তু পরিবর্তন হয় একটা কার, আর অন্যান্যতে সব যতগুলা কার আছে সব কার পরিবর্তন হয়ে যাবে। সামনে পিছনে মাঝে সবগুলো কার পরিবর্তন। ঠিক থাকে পরিবর্তন। আচ্ছা, উদাহরণ দেখিয়ে দেন। না উদাহরণ দিতে পারবো না। উদাহরণ কবরে গিয়ে কি করব, কবরে এত কাল যে একা একা থাকবো, কাজ নাই কাম নাই, ওই সময় দেখাই দিব, অবসর সময়। আচ্ছা, তো উদাহরণ দিব না, প্রত্যেকটারই উদাহরণ দিব। এবার দেখেন প্রগত। প্রগত কোনটা? ওই যে একটু আগে দেখলেন, এই যে উদাহরণটা দিছিলাম, মূলা। এই যে দেখেন, আগের কারণে, আগের কারটা কি শক্তিশালী না? আগেরটার কারণে পরের কারটা যদি পরিবর্তন হয়ে যায়, সেটাকেই বলা হয় কি প্রগত। এই যে মূলা থেকে হয়ে গেল মু লো। দেখেন এই আগেরটা কিন্তু ঠিক আছে, আগেরটার কারণে পরের কারটা পরিবর্তন হয়েছে না, এটাই হলো প্রগত। এবার দেখেন ধুলা, ধুলা থেকে কি হবে? ধুলো। 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 চুলা থেকে চুলো। সুলো। তুলা। তুলা থেকে তুলো। কুলা থেকে তুলো। জুতা থেকে জুতো। 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 আরো লাগবে? না আচ্ছা, এবার দেখেন, এটা আরো সহজ আছে। সহজ হলো কি, শর্টকাট টেকনিক। আপনি যদি দেখেন শেষে ওকার আসে তাহলে প্রগত। শেষে কি কার আসে? ওকার। ওকার আসলে প্রগত। এটাই হলো প্রগত। শেষে যদি ওকার আসে তাহলে প্রগত। আপনি যখনই দেখবেন এরকম একটা পরীক্ষা আসছে মূলা থেকে মূল, আপনি শুধু দেখবেন যে চেঞ্জ কোথায় হয়েছে। দেখলেন যে এই জায়গায় কি হয়েছে, ওকার আসছে, তার মানে এটা প্রগত। শেষে শেষে শুধু এখানে ওকার আসবে, এটা 100% ওকার আসবে, আর কোনো কার আসে না। প্রগততে শেষে কি আসে? শুধু একটা কারই আসে, ওকার। পরিবর্তন হয়ে ওকার আসে, এটার নাম হলো কি প্রগত। এটাকে বলা হয় কি প্রগত। বুঝতে পেরেছেন? ইতি চাকমা একজন আছেন, আমার কিন্তু খুব শখ আদিবাসী সম্প্রদায় বিয়ে করা, আমার একটু হেল্প করেন। স্যার আপনি বিয়ে করেন নাই? কি বলেন? স্যারের আমার বয়স এখন চলছে সম্ভবত 16 বছর 5 মাস, কয়দিন জানি দেখলাম। স্যার আপনি প্রোফাইল দেখে স্যার প্রোফাইলের মধ্যে তার কাপড় পিক দেওয়া আছে স্যার, তাহলে তো মানুষ এভাবেই বুঝবে। না, সে তো আমার গার্লফ্রেন্ড। আচ্ছা, এবার খেয়াল করুন, আপনি বলবেন আমার 20 বছর পরে 16 থাকবে আর 20 বছর আগে 16 ছিল। এবার দেখেন পরাগত। পরাগত মানে কি? পরের কারণে আগে পরিবর্তন। ঠিক আছে, আমি অবশ্য অনেক অনেক চেষ্টা করেছি, কিন্তু আসলে নাকি তারা সম্ভব না। আপনি একটু সম্ভব করে দিবেন, তবে আমি পারবো ইনশাল্লাহ, এটা আমি বিশ্বাস রাখি। ঠিক আছে, আচ্ছা, এবার খেয়াল করে দেখেন,
পরের কারণে আগেরটা পরিবর্তন, এটাকে বলা হয় পরাগত, তাই না? জি স্যার। যেমন যেমন দেশি থেকে দেশি এই যে দেখেন দেশি, তারপর হলো কি বেশি, এই উদাহরণগুলো দেখেন। দেশি, একটা হলো এ দে, আবার সি, একটা এ নিচ থেকে উচ্চারিত, একটা আবার উচ্চ থেকে উচ্চারিত, এটা খুবই কঠিন। তো এখানে কোনটা বেশি প্রভাবশালী হবে বলেন তো দেখি, এ কার নাকি ই কার? ই, ই উচ্চারণ করতে বেশি কঠিন, এটা বেশি শক্তি লাগে, এটা হলো শক্তিশালী। এখন ই এর বিকল্প কোনো কার আছে? নাই, কারণ দীর্ঘইকার আছে, দীর্ঘইকার আর ইকার কিন্তু এক না, দীর্ঘইকার আবার অন্য জিনিস, ঠিক আছে? দীর্ঘইকার সংস্কৃত শব্দে হয়। তো ইকারের আর কোনো বিকল্প নাই, এই জন্য ইকার কি করে, সে হয় নিজে আসবে, না হলে বিকল্প কাউকে নিয়ে আসবে। উকারের বিকল্প ওকার আছে, কিন্তু ইকারের নাই, এই জন্য কি হয়ে গেলো, দেশি থেকে কি হয়ে গেল? এই যে দেখেন শুরুতে কি আসলো, ওই পরেরটার কারণে আগের কারটাও কি হয়ে গেল, একই রকম হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। বেশি থেকে হয়ে গেল কি বেশি, ঠিক আছে? এই পরেরটার কারণে আগের কারটাও কি হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল, এটার নাম হলো ও কি? তো নিজেরটাই নিজেরে নিয়ে আসলো, অন্য কেউ হ্যাঁ, শাস্তি দিল। এও সঙ্গতিপূর্ণ হবে, যে একই রকম যে হবে, এখানে তো বলাই আছে সঙ্গতিপূর্ণ হবে, একই রকম হবে, স্বরগুলো একই রকম হবে, যেহেতু ঠিক আছে? আজ কালকের দিনটাই থাকলো, পরশুদিন সকালবেলা তো চলে যাবো, ঠিক আছে? তো ওই কারণে করতেছি কি? স্যার এগুলো কি স্যার? এজন্যই বাঙালি হলো চোরের জাত, একটু কমন সেন্স থাকা উচিত। পৃথিবীর যেখানে সব অনলাইনে থেকে ক্লাস নিকৃষ্ট সবারই জাতি তো হলাম দেখতে আমরা, একটাই কারণ, আর মিউট কিছু করে বলবো না। রাখলেই হয়। এবার দেখেন শুরুতে যদি রস্বইকার আসে, এটার নাম হলো পরাগত, মনে হবে একটাই কার আসে, সেটা রস্বইকার। তবে শুরুতে যদি আস্ত রস্বই আসে, তাহলে সেটা কিন্তু আদি স্বরাগম, বুঝেন? কিন্তু আমি বলছি রস্বইকার, শুরুতে যদি এরকম রস্বইকার আসে, একটাই কার আসে, সেটা হলো পরাগত। তাহলে শেষে ওকার আসলেই প্রগত, আর শুরুতে যদি রস্বইকার আসে পরাগত। এটা সংক্ষেপে মনে রাখতে পারবেন। আর মধ্যগত মানে কি, মাঝে পরিবর্তন, মাঝে কি পরিবর্তন। মধ্যগতর উদাহরণ যদি আমরা একটা দেই, তাহলে মনে রাখবেন, যেমন একটা শব্দ আছে বিলাতি অথবা বিলেতি, যেভাবেই বলেন না কেন, বিলাতি বা বিলেতি, এই যে দুইটা যে শব্দ আছে, একটু বিষয় খেয়াল করে দেখেন। শুরুতে আমাদের কে আছে, হাসু আপা, শেষে আছে আমাদের খালেদা ভাবি, মাঝখানে এরশাদ কাকু ঢুকে পড়ে গেছে। দুই রমণীর চাপাচাপিতে সে কি টিকিতে পারে? পাগল হওয়ার মতো অবস্থা। তো দুইটাই হলো ইকার, তো মাঝেরটা কিভাবে আকার? এটা তো শক্তি এমনি বেশি, এই জন্য মাঝেরটাও কি হয়ে গেল, ইকার হয়ে গেল। কি হয়ে গেল? ঠিক আছে? বিলিতি। বা বিলেতি থেকেও বিলিতি হয়, বিলাতি থেকেও বিলিতি, অর্থাৎ সহজ কথায় এই কার যাই থাক না কেন, মাঝেরটাও কি হয়ে গেল, ওই আগের পরের মতো হয়ে গেল। তার মানে মধ্যগত মানেই হলো মাঝে ইকার আসা, শব্দের মাঝে যদি কখনো ইকার আসে, একটাই কার আসে, তিনটা অক্ষরের ইকার। শব্দ লাগবে। হ্যাঁ, 3 বর্ণের শব্দ লাগবে, অক্ষর আলাদা, বর্ণ কিন্তু আলাদা আবার। আচ্ছা, 3 বর্ণের শব্দ হতে হবে, এবং মাঝে যদি ইকার আসে, মাঝে যদি ইকার আসে, সেটার নাম হলো কি, মধ্যগত। ঠিক আছে? স্যার শুধুমাত্র কি ইকারই আসবে? হ্যাঁ, শুধু ইকার আসবে, আর কোনো কার আসে না, জি স্যার। বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ, স্যার জিলাপি না কি হবে? জিলাপি এই যে যেটা দেখেন জিলাপি বা জিলেপি থেকে হবে জিলিপি, জিলিপি। আবার এই যে বিদেশি অথবা বিদাসী, যেটাই বলেন না কেন, বিদেশি বা বিদাসী, এইটা থেকে হবে কি, বিদেশি। কি হবে? বিদেশি। ঠিক আছে? তাহলে শেষে ওকার আসলে প্রগত, শুরুতে রস্বইকার আসলে পরাগত, মাঝখানে রস্বইকার আসলে মধ্যগত। এবার হলো অন্যান্য। অন্যান্য এটা দেখলেই বুঝবেন যে সবগুলো কারই চেঞ্জ। এই অন্যান্যটা হয় মূলত প্রগত থেকে, প্রগত থেকে যে শব্দটা হয়, ওই শব্দটাকে অন্যান্য করতে হয়। যেমন আমরা প্রগত থেকে জুতা থেকে কি বানাইছিলাম? জুতো। এবার দেখেন এই যে এটা হলো প্রগত হয়ে গেছে, এবার দুইটা কারেরই আমি পরিবর্তন করব।
করে এটা দেখবো, দেখেন কি হয়ে যাচ্ছে, জোতা। জোতা জোতা দেখেন জোতা এখানে উকার ছিল, উকার হয়ে গেল ওকার, আর ওকার হয়ে গেল আকার, দুইটা কারেরই পরিবর্তন হয়েছে না? জি স্যার যখনই দেখবেন যে আগের বর্ণে যে কার ছিল আর পরের মানে আগের শব্দে যে কারগুলা ছিল পরের শব্দের কার কোনো মিল নাই, দুইটাই চেঞ্জ, এটার নামই হলো কি অন্যান্য। এটার নামই হবে কি অন্যান্য। অন্য যেমন আমরা যদি বলি মুজা, মুজা থেকে প্রগত কি হয়? মুজো। মুজো হয়। এবার এই মুজো থেকে যদি আমরা যদি বলি মোজা, কি বলি? মোজা মোজা। দেখেন মুজো, এই যে দুইটা কার আছে, দুইটা কারেরই পরিবর্তন হয়েছে না? জি স্যার আর এখানে কিন্তু একটা করে কারের স্যার অন্যান্য পরিবর্তন, পদটা স্বাধীনভাবে একটা করে কারের পরিবর্তন হয়েছে, শুধু শেষে হয়েছে, এটা শুরুতে হয়েছে, এটা শুধু মাঝে হয়েছে, আর এখানে সব জায়গায় হয়েছে। স্যার বুঝতে বুঝতে পেরেছি স্যার পেরেছেন? জুতা থেকে জুতো হলো না অন্যান্যটা কেন? তো স্বাধীনভাবে থাকে। বলেন। স্যার জুতা থেকে জুতো হলো না কেন? মোজা থেকে মুজো হলো না কেন? জুতা থেকে জুতো তো হয়, প্রগততে হয় না? আচ্ছা, এটা তো হায় হায়, লেখাই আছে অন্যান্য এই যে দেখেন না, মূলা থেকে হচ্ছে মূলো হয়, এই উকারের প্রভাবে পরেরটাও কি হয়ে গেল, ওকার হয়ে গেল। একইভাবে দেখেন এই যে জুতা, উকারের কারণে পরেরটা ওকার হয়েছে না? জি স্যার এই যে জুতা থেকে জুতো, এটা তো প্রগত, এই পর্যন্ত প্রগত। প্রগত। মুজা থেকে মুজো, এই পর্যন্ত এটা প্রগত। প্রগত করার পরেই ওই প্রগতটাকে আবার যদি চেঞ্জ করেন তাহলে সেটা কি হয়ে যায়, অন্যান্য। এটা এই পর্যন্ত বর্ণের ঠিক আছে, পরিবর্তন হবে। স্যার কোশ্চেন স্যার বলেন। পরীক্ষায় কি প্রশ্ন আসবে স্যার? অন্যান্য ক্ষেত্রে একটু কোশ্চেন আছে স্যার, যে এখানে যেমন উকার দিয়ে জুতো, এই এই অন্যান্য ক্ষেত্রে শুধু কি উকার দিয়ে স্যার থাকবে, না অন্যান্য অন্যান্য শব্দ মানে অন্য কোনো ইয়াতে থাকবে? না, এখানে অন্যান্যের যেটা নিয়ম হচ্ছে যে শুরুতে ওকার আসে, শেষে আকার আসে। অন্যান্যের নিয়মটা হচ্ছে সেটা হলো কি, যে ওকারের পর আকার আসা, পরিবর্তন হয়ে কি আসে, ওকার আকার আসে, পরিবর্তন হয়ে ওকার আকার আসে। এটা একটা মানে এই যে সিরিয়াল। উকারটা পরিবর্তন হয়ে উকার আকার থাকবে। হ্যাঁ, এই যে উকারের পরিবর্তন হবে ওকার, আর ওকারটা হয়ে যাবে কি আকার। আকার এগুলো কিন্তু নির্দিষ্ট সিকোয়েন্স মেনে চলে। এই দেখেন, অন্যান্য শব্দটা মানে স্বাধীন থাকবে, স্বাধীন ভাবে বসবে। যেমন হ্যাঁ, উকার আছে জুতো, জুতা, এটা উকার কিন্তু স্যার স্বাধীন। অন্যান্য মধ্যে আরেকটা উদাহরণ করছে, উড়ানি, উড়ুনি। কোনটা? ওরানি, উড়ুনি, উড়ুনি, হ্যাঁ স্যার, উকার আর রসিকার। উকার আর রসিক, হ্যাঁ এরকম কিছু ব্যতিক্রমী তো থাকবেই, নিপাতন কিছু নিয়ম থাকবে ব্যতিক্রমী, এরকম দু একটা শব্দ আছে যেটা নিয়মের বাইরে থেকে হয়। যেমন সত্য থেকে সত্য, বাক্য থেকে বাক্য, চার থেকে চাইর, এরকম জি হবে। স্যার পরাগততে একটা এক্সাম্পল আছে, আখো থেকে আখুয়া, ওইটা কিভাবে হইলো? আচ্ছা, পরাগত যেটা, এটাও নিপাতন, আখো থেকে আখুয়া। এখো, এখো থেকে আখো, আখো থেকে আখুয়া, এটাও নিপাতন, এটা কোনো নিয়ম মানে নেই, নিয়মের বাইরে থেকে হয়েছে আর কি এগুলো। নিপাতনের শিল্প স্যার আমার একটা কোশ্চেন ছিল, বলেন। পরীক্ষায় কিভাবে কোশ্চেন আসবে এসব আলোচনা থেকে? আচ্ছা, পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে, প্রশ্ন তো আছে, প্র্যাকটিসের জন্য সামনে প্রশ্ন আছে, তখন আপনারা দেখতে পারবেন। আচ্ছা, আজকে হয়তো ঠিক আছে, এই পর্যন্তই আমি রাখলাম। আপনাদেরকে স্যার প্রশ্ন আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার স্যার আমার এই প্রগতি পরাগত স্যার, এগুলো কি কমনের বিষয় নাকি স্যার? কমনের বিষয় বলতে কমন আসে কি না পরীক্ষায়? স্যার না না না, আমি বলছি স্যার প্রগতি যে প্রথম স্বরবর্ণটা মানে কমন থেকে পরেগুলা সমান সংখ্যক থেকে পরিবর্তন হবে, তাহলে সেটা প্রগতি হবে। শেষেরটা কমন থাকলেও আগের গুলা পরিবর্তন হলো, সেটা পরগত হবে, এরকম স্যার কি? না, ওটা খাওয়া যাবে না, ওটা পরিষ্কার। না, বিষয়টা এরকম না। আচ্ছা, অপিনিহিতের উদাহরণ কোনটা? আদি থেকে আইস। দেখেন এই যে বিগত সালের প্রশ্নগুলো দেখাচ্ছি আপনাদের, কেমন টাইপের প্রশ্ন হয়, এটা তো এখনো করাইনি। স্যার ব্যঞ্জন দিত। এটা হলো কি ব্যঞ্জন দ্বিত্ব বলা হয়, বড় থেকে বড্ড জোর দেওয়ার জন্য কোনো ব্যঞ্জনকে দুইবার উচ্চারণ করলে সেটাকে বলে ব্যঞ্জন দ্বিত্ব। ব্যঞ্জন দিত। এটা এখনো করানো হয়নি, ব্যঞ্জন দ্বিত্ব।
এরপর দেখেন ধ্বনি বিপর্যয়, ধ্বনি পরিবর্তনের মাধ্যমে বর্ণ বিপর্যয় ঘটছে কোনটা? কবাট টিচার্স কি চাষ? টিচার আচ্ছা 7টায় না 7:15? বর্ণ এরপর ক্লাস আছে না? ও 8টায়, সমান 8টায়। আচ্ছা ঠিক আছে। পিচাস এরপর যেমন আছে যে বাংলা লিপি নিজস্ব লিপি, বাংলা বাংলা লিপি। ধ্বনি বিপর্যয় কোনটা? ধ্বনি লাস্ট থেকে পাল না, পাল শরীর থেকে শরীর, এটা হচ্ছে বিষমী ভবন, ওটা বিষমী ভবন, ওটা এখনো করানো হয়নি। তো এই টাইপের প্রশ্ন হবে। ধ্বনি বিপর্যয় কোনটা? বাক্স হ্যাঁ, বাক্স বাক্স থেকে বাষ্প, এটা হবে ধ্বনি বিপর্যয়। আপনাদের প্রশ্নগুলো ঠিক এই আকারে বা এইভাবেই আসবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আমার কথা, নেক্সট ক্লাস থেকে দয়া করে ডিস্টার্ব করবেন না। এই আপনাদের স্যার আমি 1 মিনিট কথা বলি স্যার। বলেন। স্যার যে বিষয়টা নিয়ে সব থেকে বেশি সমস্যা হচ্ছে সেটা হচ্ছে মিউট করার বিষয়টা। সেটা হচ্ছে কি, আমরা সবাই যদি একদম টোটালি যদি মিউট করে রাখি, শুধুমাত্র প্রশ্ন করার ক্ষেত্রে আমরা আনমিউট করি, অথবা আপনার কথায় সাই দেওয়ার সময়টাই শুধুমাত্র যদি আনমিউট করি, করার সাথে সাথে আবার যদি মিউট করে দিই, তাহলে এই সমস্যাটা ফেস করতে হয় না স্যার। কিন্তু অনেকে আছে আনমিউট করে রেখে দিচ্ছে, বিভিন্ন নয়েজ হচ্ছে স্যার। সব থেকে বেশি সমস্যা হয়ে যাচ্ছে এই জায়গাটাই স্যার। ঠিক করতে পারছি না, নিজেদের একটা সেন্স থাকা লাগবে না? স্যার আমরা এখন ছোট আছি। অনেক সময় ডিস্টার্ব হচ্ছে স্যার, যে কথায় সাই দিচ্ছে স্যার, সাই দিলেও অনেকের ডিস্টার্ব হচ্ছে স্যার। এই বিষয়টাই এমন না যে সাই দিলে যে প্রাণবন্ত হচ্ছে, ঠিক আছে স্যার, কিন্তু এটাতে ডিস্টার্ব হচ্ছে অনেকেই স্যার। আচ্ছা ঠিক আছে, আমি আমার মতো করে নেক্সট ক্লাস আমি করাবো, আপনাদের আর কারো কথা শুনবো না, আমার মতো করে আমি। বলি স্যার, এক্সাম নিয়ে আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার। বলেন। স্যার এই যে আমাদের এখানে বিভিন্ন অ্যাসাইনমেন্ট আছে এবং ক্লাস টেস্ট আছে স্যার, এগুলো আসলে আমরা কিভাবে সলভ করব? এইগুলো সলভ করবেন নিজেরাই, ব্যাখ্যা করবেন। এটা বইয়ের ভিতর আছে, জব সলিউশন আছে, এখান থেকে আপনারা দেখে দেখে ব্যাখ্যা করতে পারেন। ঠিক আছে? আচ্ছা স্যার স্যার একটা কথা ছিল। বলেন। স্যার আজকে যে হচ্ছে আমাদের 10টার দিকে একটা টাইম দিছে অ্যাসাইনমেন্ট টেস্টের, এটা কি আমরা হচ্ছে লেকচার শিট থেকে কমন পাবো? মানে এই বিষয়ে যদি কিছু বলতেন। বিসিএস এর প্রশ্ন থেকে পরীক্ষা দিবে এখানে না, এটা তো আপনাদের ক্লাস হয়েছিল, সেই ক্লাসে বুঝাই দিছে যে কিভাবে অ্যাসাইনমেন্ট হবে। এখানে লেখা আছে স্যার, বিসিএস থেকে 42তম বিসিএস থেকে 50তম বিসিএস এর মধ্যে প্রশ্ন করবে, ওইখান থেকে আপনি অ্যানসার ওইখান করার থেকে জন্য। আসবে। স্যার এটা কি কালকে রাত 10টা পর্যন্ত সময় থাকবে না পরীক্ষা 24 ঘন্টা টাইম থাকবে, না 24 ঘন্টা, কালকে সকাল 10টা পর্যন্ত মনে হয় না স্যার? 24 ঘন্টা, আগামীকাল রাত 10টা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শেষ করতে হবে, 8টায় আবার ক্লাস। তো সবাই ভালো থাকবেন, আসসালাম।